হ্যালো, স্বাগত জানাচ্ছি সবাইকে। আর সাথে আমার সাথে শৌমিক জয় আছে, ওসমান শাওন আছে। অনেকদিন পর আবার আমরা দেখা করলাম। আমরা হচ্ছে 40 রুলস অফ লাভ নিয়ে আসলে যে 40টা রুলস আছে, এই 40টা রুলস নিয়ে আমরা প্রথম 10টা রুলস নিয়ে 2টা এপিসোড করেছি। তো ওইগুলো আর কি, যাদের আগ্রহ তারা দেখে আসতে পারেন। আর আজকে আমরা 11 থেকে 15 এই 5টা রুলস নিয়ে আবার আলাপ করবো। তো আমরা যেটা করছি যে বইটা অরিজিনালি হচ্ছে এলিন শাফাকের লেখা, যেটার বাংলা অনুবাদ যেটা শাহেদ জামানের। আমরা এই অনুবাদটা পিক করেছি হলো এই রুলস গুলোর যে ট্রান্সলেশনটা আছে সেটা দেখার জন্য। তো আমার মনে হয় যে আমরা প্রথম এপিসোডে বোধহয় বইটা সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলাম, সেই কারণে আমরা পরের যে এপিসোড গুলো আছে ওখানে আর বইটা প্রসঙ্গে বিস্তারিত বলছি না। কিন্তু এখানে যে রুলস গুলো আছে, 40 রুলস অফ লাভ, এটা আসলে শামস তাবরেজি, দরবেশ শামস তাবরেজি এবং তার শিষ্য জালালউদ্দিন রুমি। বেসিক্যালি আমরা বলতে পারি যে এই তাদের সাথে সম্পর্কিত এই রুলসটা, এবং এই পুরোটাই হচ্ছে রুলস গুলো তৈরি হয়েছে বা নাজিল হয়েছে হচ্ছে শামস তাবরিজির দ্বারা। তো ওনারই বয়ানে এই কথাগুলো নানান গল্পের নানা মোড়ে এসেছে, আর সেগুলোই আমরা পড়ে আমাদের নিজেদের যে চর্চা বোঝাপড়া, আমরা সেখান থেকে জিনিসগুলোকে একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই হচ্ছে প্রাথমিক কথা। এখন আমরা 11 নম্বর রুলস যেটা ছিল এইটা থেকে পড়া শুরু করি, এবং এইখানের প্রেক্ষাপটটা একটু বলে দিই যে এখনো শামস তাবরেজের সাথে রুমির দেখা হয়নি। মানে রুমি ওইদিকে ফিল করছে যে তার একজন কারোর সাথে দেখা হবে, সে নানান ইশারা পাচ্ছে, স্বপ্নে নানান বিষয় তৈরি হচ্ছে। আর এদিকে শামস তাবরেজ তো আরো অনেক আগের থেকে জানে যে তারও মানে সেও মানে কারো একজনের জন্য অপেক্ষা করছে। তো দুইজনেরই টান টান একটা অপেক্ষা এই সময় চলছে। এটা হচ্ছে বইয়ের অবস্থাটা। উম, চলো 11 নম্বর যেটা আছে সেটা একটু পড়ি। 11 নম্বর রুলসটাতে বলছে যে যে ধাত্রী সে জানে যদি কোনো কষ্ট না থাকে তাহলে শিশুর জন্মের পথও সুগম হয় না, তাকে জন্ম দিতে পারে না তার মা। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি নতুন করে জন্ম নিতে চায় তাহলেও কষ্টের ভিতর দিয়ে যেতে হয় তাকে। খুবই সিম্পল, ছোট্ট একটা রুলস। এখন এইটাতে হচ্ছে মানে আমরা তো আর মা হিসেবে জন্ম দেই নাই এখনো কেউ। মানে সম্ভাবনা থাকলে আমারই আছে, তোমাদের নাই। তো আমিও যেহেতু দিই নাই, কিন্তু একটা জিনিস কিছু শুনছি যে যখন ধরো লেবারের ক্ষেত্রে বা লেবার পেন টেন ইত্যাদির সময় ফলস লেবার পেন বলেও একটা ব্যাপার আছে চিকিৎসা বিজ্ঞানে, যে বেবিটা হওয়ার জন্য ফলস লেবার পেনটাকেও কিন্তু ক্রিয়েট করা যায়। মানে ওইটা হলে পরে তখন বেবিটা হওয়ার জন্য যে প্রসেস সেটা হয়তো বডিতে তখন শুরু হয়। তো এটা তো আমি একদম আক্ষরিক ভাবেই বললাম, কিন্তু এই কথাটা কেন বলে সেটা তো আমরা বুঝি মোটামুটি, যে নলেজ কামস থ্রু সাফারিং, এই কথাগুলো তো আছে, যে এই বোঝাপড়া থেকে হয়। তো আমি আমার ইন্টারপ্রিটেশন এটা থেকে আমার ভাব যে ইয়াটা সেটাও আমি বলবো। ইনফ্যাক্ট যত যে 5টা রুলস আছে তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে এটা নিয়ে মনে হচ্ছে যেন আমি অনেক কিছু বলতে পারবো। তো আমি এই জন্য একটু একটু করে মাঝে মাঝে আসি তো, এবং অনেকক্ষণই তো কথা বললাম, তোমরা একটু কেউ বলো আগে। জয় বলতে পারো। তো যে কথাটা হচ্ছে যে যে ধাত্রী সে জানে যদি কোনো কষ্ট না থাকে তাহলে শিশুর জন্মের পথ সুগম হয় না, এবং সেই ক্ষেত্রে তার মাও তাকে জন্ম দিতে পারে না। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি নতুন করে জন্ম নিতে চায় তাহলে কষ্টের ভিতর দিয়ে যেতে হয়। এখন কষ্ট বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে কষ্ট ছাড়া ইভলিউশন হয় না, তাই না? দুঃখর বোধ যে জিনিসটা আমরা শিখি প্রায়, বুদ্ধ কথা, যে দুঃখ আছে, দুঃখের বোধ আছে। দুঃখের বোধ যখন আসতেছে সেটা কষ্টের মধ্যে দিয়ে আসতেছে, নাইলে আসবে না। সাফারিং না হলে দুঃখের বোধ আসবে না। যখন দুঃখের বোধ আসবে তখনই তো আমার মানে ওটা থেকে বের হওয়ার একটা চেষ্টা তৈরি হবে। হ্যাঁ, সিমিলারলি মানে আমরা যদি ধাত্রী শব্দটা, আমরা যদি গুরু শিষ্য ট্রেডিশনের জিনিসটা ধরতে যাই, সেই ক্ষেত্রে ধাত্রী খুব ভালো মতো জানে। ধাত্রী যদি গুরু হয় সেই ক্ষেত্রে গুরু ভালো মতো জানে যে পার্টিকুলার টাইমে একটা ইয়ে আছে, যে ওর ইভলিউশন হইতে পারে বা রিভিলেশন হইতে পারে ওই সময়টা। কিন্তু গ্র্যাজুয়ালি দেখা যায় যে ওই সময়টাতে গিয়ে আর মানে আমরা একভাবে কষ্ট ফেস করতেছি, এখন সেটাকে আমরা ইদার ট্যাকেল করে ফেলি অর এলস আমরা বাইপাস করে চলে যাই। অনেক সময় ম্যাক্সিমাম মানুষ তাই করে, যে কষ্ট আছে ওকে ওভারলুক করলাম, চলে গেলাম, মানে পাত্তা দিলাম না। কিন্তু যারা পাত্তা দেয় জিনিসটা, যারা এটার মধ্যে ঢুকে যে না আমি এটা দেখে ছাড়বো, এটা শেষ দেখবো, আই উইল গো থ্রু দিস,
তার মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়। হ্যাঁ। অ্যান্ড ওই পরিবর্তনের কারণে ওই মানুষটার মধ্যে কিন্তু চেঞ্জ আসে, বিশাল বড় পরিবর্তন আসে। তো ওই যে দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মানে গুরুও কিন্তু ঠিক ততক্ষণ পর্যন্ত, আমরা যদি এই গল্পের কথাও আমরা চিন্তা করি, শামস কিন্তু তখনও রুমির কাছে যান নাই, রুমির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আপনি শুরুতে যেটা বললেন যে রুমির মধ্যে আর্জ আছে অলরেডি, যে না, কেউ আসবে, কেউ আসবে, কিছু একটা চেঞ্জ হবে হবে, পরিবর্তনের একটা আশ আছে। কারণ কি, তার ব্যক্তি মানে তার যে জীবন আছে, পারিপার্শ্বিকতা আছে, সেটা থেকে তার আর যাই হোক স্বস্তি বোধ হচ্ছে না। টু এন এক্সটেন্ট তার যশ আছে, খ্যাতি আছে, মানুষ চিনে জানে তাকে, কিন্তু তার যে প্রশ্নের উত্তর, তার যে তৃষ্ণা, তার যে দুঃখের বোধ, সেটা পরিপূর্ণতা পাইতেছে না যতক্ষণ না গুরুর মানে আসতেছে তার লাইফে, কিংবা কষ্ট তার দিকে ধাবিত হচ্ছে। শামসের ক্ষেত্রেও তা, শামস যতক্ষণ পর্যন্ত তার শিষ্যের সাথে দেখা না করতেছে, শামস কিন্তু একটা যন্ত্রণার মধ্যে, অস্থিরতার মধ্যে আছে। আর অস্থিরতা কিন্তু স্বস্তিদায়ক বিষয় না, আমরা যদি মানে লক্ষ্য করি আর কি, তাই না? তো কষ্ট মানে ওই সেন্সে একটা খুব সিগনিফিকেন্ট বিষয়, এবং কষ্ট থেকে যে দুঃখের বোধ তৈরি হয় ওটা আরো আরো বেশি সিগনিফিকেন্ট, কারণ ওইটা আপনাকে ঠেলে পরিবর্তন করাই দিবে। মানে আমার আমার জায়গা থেকে আমি এই জিনিসটা বেশ ক্লিয়ারলি দেখতে পাইতেছি আর কি। শাওন। সো প্রথমে আমি যেটা শুরু করতে চাই, যে সদর বাবার একটা কোট দিয়ে, জীবন প্রকৃতই দুঃখময়, জীবনের দুঃখ দর্শন করাই জ্ঞানী লোকের কাজ। দুঃখের মধ্যেই পরম সত্তা পরম পুরুষ নিহিত রহিয়াছেন নিশ্চল নিশ্চুপ হইয়া। তো এখানে যে কোডটা আমাদের হইলো যে, যদি কোনো মানে যে যে ধার্তি সে জানে, যদি কোনো কষ্ট না থাকে তাহলে শিশুর জন্মের পথ সুগম হয় না। তো এটা আমরা যদি সাধারণ সেন্সও দেখি, যে নর্মালি যদি এমন একজন মা বা মহিলাকে আমরা বের করতে পারি যে যার একটা সন্তান জন্ম হয়েছে নর্মাল ওয়েতে উইথ পেইন, আরেকজন হয়তো হয়েছে যে সিজারের থ্রুতে। সো যেই বাচ্চাটা সিজারের থ্রুতে হয়েছে, তার প্রতি সেই মায়ের যেই ভালোবাসা টান, সেটা তুলনামূলক কম হবে যেটা তার কষ্টের থ্রুতে বা নর্মাল ওয়েতে হয়েছে। সো এইটা আমাদের হেলাল কাকার একদিন আলোচনায় এটা আসছিল। সো এই বিষয়টা আসলে যে কষ্ট কষ্ট থ্রু থেকে কেমন হচ্ছে, একটা মা হইতেছে যে 9 মাস বা 10 মাস যে আমরা তা পেটে ধারণ করতেছে সন্তান, এইটা যে কষ্ট, এইটা যখন সে এটা বাচ্চার ওয়েট বলি বা ওভারঅল সবকিছু নিয়ে, এটা যে পেইনটা সে 10 মাস বা 9 মাস যে ক্যারি করতেছে, এইটা যখন তার বাচ্চাটা যখন প্রসব হয় এবং সেই কষ্টটা যখন লাঘব হয়, তার প্রতি যে ভালোবাসা, যেই প্রেম যে টানটা আসে, সেটা ন্যাচারালি একটা, যে মা না হয়েছে সে এটা আসলে ভরতে পারবে না। যে ধাত্রী যে ধারণ করতেছে সে একমাত্র এটার যে এইটা বুঝতে পারবে আসলে। তো আরেকটা যে, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি নতুন করে জন্ম নিতে চায় তাহলেও কষ্টের ভিতর দিয়ে যেতে হয় তাকে। তো এটা যদি আমরা আধ্যাত্মিক ভাবেও দেখি, যে কষ্টের যদি আমরা যদি কষ্টকে মধ্যেই থাকি, বা যদি জাহান্নামের মধ্যেই থাকি, জাহান্নাম তো কষ্টের জায়গা, সো এটার মধ্যে যদি আমরা ডুবে থাকি, সেক্ষেত্রে আবার তার নতুন ভাবে জন্ম নিতে হইতেছে। সো ওইভাবে দেখা যেতে পারে। জি আপু। মানে দুজনকেই থ্যাঙ্কস। আমি কিছু মানে ইনসাইটস পাইলাম আবার আমার কথার সাথেও। তবে এখানে যেটা হচ্ছে যে মানে এটা যে যে মা যিনি, ধরো সি সেকশন একরকম বা আহ, মানে লেবার পেন দেওয়া আরেক রকম হবে, এই স্টেটমেন্টটাতে আমি আমি পুরোপুরি যাচ্ছি না, ঠিক আছে? কারণ যে ধরো এই যে তুমি তোমার কথার মধ্যেই আছে যে 9 মাস ধরে দুজনেই তো নিয়ে গেল, সি সেকশনও অনেক কষ্ট আছে। সেটা এখন চিকিৎসা বিজ্ঞানে ধরো একটা টাইপ আসছে যে অনেক সময় তো আমাদেরকে ইনফ্যাক্ট এখন তো মানে ব্যবসার কারণে ডাক্তাররাও এনকারেজ করে না, এরকম আমরা জানি। তো কি যে হয় আসলে সেটা জানি না। মানে সি সেকশনে ভালো কষ্ট আছে, এবং তারপরে দেখা গেছে যে যেহেতু এটা ন্যাচারাল প্রসেসে হয় না, ব্রেস্ট মিল্ক আসে না, অনেক ট্রাবল হয়। লং টার্ম একটা যন্ত্রণা থাকে কিন্তু হ্যাঁ, যাদের হ্যাঁ, সি সেকশন হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং মানে যার নর্মাল হয়েছে তার তো ওই মুমেন্টটার একটা হিউজ পেইন গেছে, তারপরে কিন্তু সে তাও বাচ্চাটার সাথে মানে একভাবে তার ইয়েটা ইজি থাকে, কারণ ফিজিক্যালি
তাও তো তার পেট কাটা নেই, তাই না? সে, তাকে বিছানায় থাকতে হচ্ছে না, তাও মানে একটা ব্যাপার আছে। সো ডেফিনেটলি ওই জায়গাটা ভ্যারি করে, কিন্তু এই পেইনটা আসলে গোটা পেইনটাই, মানে পুরা সময়টা জুড়ে কাউকে লালন করা এবং তারপর থেকে যা। তো এটা আমরা যেটা দেখেছি ক্রিয়েটিভিটি, মানে যেই ক্রিয়েটিভিটি, যে রুলসটার কথা বোধহয় লাস্ট রুলসে গিয়েও আছে, যে মানুষ, মানে আমাদের গুরুজিও যেটা বলেন যে মানুষকে, বা এই যে ইভলিউশনের কথা যেটা জয় বললা, যে একটা নির্মাণের ব্যাপার আছে, এবং এই নির্মাণটা সাফারিংস এর মধ্যে দিয়ে আসে, বা এই যন্ত্রণাটার মধ্যে দিয়ে আসে। আর ধাত্রী খুব সম্ভবত এই যে যেটাকে বলে যে যিনি হচ্ছে বাচ্চা প্রসব করাইতে সাহায্য করে, উনি কি ধাত্রী নন? তো এই ওই জায়গাটা থেকে এই যে, যে ধাত্রী সে জানে, কারণ সে দেখতেছে ফার্স্ট হ্যান্ড যে মানুষটার কি যায়, এবং সে এক্সপিরিয়েন্সড। স্ট্রাগলটা কি। হ্যাঁ। তো এইটাকে যে জয় গুরুর সাথে কম্পেয়ার করলাম, মানে আমি খুবই মানে খুশি হয়েছি। প্লাস আমি দেখতে পাইছি, মানে আমিও কিন্তু যখন পড়ছি আমিও এটাই ফিল করছি, বিকজ ওই মানুষটা অলরেডি এক্সপিরিয়েন্সড সেই দুঃখগুলো জানে, তার ওই দুঃখটা নাই, কিন্তু সে হচ্ছে আমার আমার ওই প্রসব বেদনাটাকে নিয়ে, মানে তার কাজ আছে, সে হয়তো এটা নিয়ে কাজ করছে। এখন এই দুঃখ বা সাফারিংস নিয়ে তারপরে হচ্ছে সদর আবার যে প্রসঙ্গটা শাওন বললা, এটা তো মানে একদমই আহ মানে খুবই সুন্দর কথাটা, এবং ঠিকই আছে, কিন্তু তারপরে হয়তো আমরা মাঝে মধ্যে যে দুঃখের মধ্যে যে ওই লালনটা করা বা ইত্যাদি, ওই জায়গাটা থেকে মানে একটা বিষয় আমার মনে আসলো, একটু বলি, সেটা হচ্ছে যে আহ বুর্জিয়েফের একটা কথা ছিল সাফারিংস প্রসঙ্গে। ও বলছিল যে সাফারিংস দুই রকমের আছে, একটা হচ্ছে মানে ভলেন্টিয়ারি সাফারিং, এবং আর একটা হচ্ছে রেগুলার লাইফে মানুষের সাফারিং থাকে সেইটা। তো ভলেন্টিয়ারি সাফারিংটা ওর কাছে হচ্ছে গ্রহণযোগ্য। এখন দেখো আমরা সবাই হচ্ছে মানে আমাদের, মানে সুফি মতে যদি বলি বা মানুষের জীবনে এমনিতে যদি দুর্ভোগ বলি, সবাই সবার জীবনে দুর্ভোগ, মানে যে হচ্ছে এই জ্ঞানের আওতাধীন না তার জীবনেও দুর্ভোগ, আবার যে হচ্ছে তৌহিদ জ্ঞানের আওতাধীন হয়েছে, গুরুর মানে স্মরণে আসা শুরু করছে, তার জীবনেও দুর্ভোগ আছে। তো এই দুই দুর্ভোগের ক্ষেত্রে কি হয়েছে, একটা দুর্ভোগে আমরা যেটা বলি যে আনকনসাস, যে রেগুলার লাইফে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে যা হচ্ছে সেখানকার চাওয়া পাওয়া গুলো নিয়ে এক ধরনের দুঃখ, দুর্দশা, দুর্ভোগ। এবং তারপরে যেটা হচ্ছে যে যখন আমরা এবার হচ্ছে সেলফ রিমেম্বারিং বা সালাদ বা নিজেকে দেখার যে জায়গাটা শুরু হলো, সেই সেই নিজেকে দেখতে থাকাটার সাথে আর এক ধরনের দুঃখ তৈরি হচ্ছে, যেটাকে গুরজেফ বলছে যে ভলেন্টিয়ারি, স্বেচ্ছা, উম, মানে তোমার স্বেচ্ছায় যে দুঃখটা বা স্বেচ্ছায় যে সাফারিংটা হচ্ছে, এবং এটা মোটেও দুঃখ বিলাস না। এইটা আসলে আমি আমার ভেতরে, মানে এটা সহজেই বোঝা যায় যে আমার আমার যে মায়ার জগৎটা, সেই মায়ার জগতের যা যা কিছুর সাথে আমি জড়িত, সেই জিনিসগুলোকে আমি যেভাবে দেখি, এবং ওই ওই যে মানে অ্যাটাচমেন্ট, সেরেক, এবং সেটার সাথে করে যে দুঃখ, মেইনলি সেটাকেই বুঝতে থাকা। যে কারণে শাওনের কথাটা যদি আরো মানে আরেকবার শুনতে পারা যায়, তাহলে হয়তো বোঝা যাবে যে ওই দুঃখটাকে জারিয়ে জারিয়ে, ওই দুঃখটা থেকে দূরে না গিয়ে ওইটাকে দেখতে দেখতে আহ সেটার একটা উত্তরণের প্রসঙ্গ। এবং এটা কোরআনেও এই কথাটা আছে, যেটা অনেক আগে আমি হচ্ছে ইয়ে করছিলাম, এটা সূরা আনামের 42 নম্বর আয়াত। কোরআন দর্শন থেকে বলা হচ্ছে, সদর বাবারই হচ্ছে অনুবাদে, যে উনি বলছেন যে নিশ্চয় আমরা তোমার পূর্বে বা তোমার কবুল হইতে জাতিসমূহের দিকে রসূল পাঠাইয়াছিলাম, সুতরাং তাহাদিগকে অসীম দুঃখ ও কষ্ট দ্বারা ধৃত করিয়াছিলাম, যেন তাহারা বিনীত হয়। এটার ব্যাখ্যা দিচ্ছে যে যে জাতির নিকট রসূল পাঠানো হয় সেই জাতি অসীম দুঃখ কষ্টে আক্রান্ত হয়। মানব জীবনে যে মানব জীবন যে দুঃখময়, ধর্মে আপ্লুত মানুষ ইহা বুঝিতেই পারে না। রসূলগণ সালাতের অনুশীলন দ্বারা দুঃখ দেখাইয়া দিয়া দুঃখের এই মহাসমুদ্র অতিক্রান্ত করাইয়া মানুষকে তাহার স্বেচ্ছাচারিতা হইতে উদ্ধার করেন এবং আল্লাহর প্রতি বিনীত করিয়া তোলেন। তাহলে মানে এই মানে কোরআনের যেটা স্পষ্ট, স্ট্রেইট, যতটুক দরকার ততটুকু করেই মানে, মানে এর থেকে তো আর বেশি কিছু বলারই নেই। ফলে এবং এটা যদি আমরা হিস্টোরিক্যালিও দেখি, তাহলে ওই দেখার ভিতরেও দেখা যায় যে হ্যাঁ, যেখানে আমরা এই মহামানবদের আগমন দেখছি সেই জায়গাটাতে তার সাথে তার অনুসরণকারী যারাই থাকছে, তাদের উপর দিয়ে কি গিয়েছে যায় আমরা সেটা দেখেছি। তো এবং তাহলে কি হচ্ছে যে তাহলে এই রসুল পাঠিয়ে তারা কি করলেন, তারা আসলে আমাদের এই যে স্বেচ্ছাচারিতা যেটা বলছে, মানে যেটা আমাদের মেশিন বিহেভিয়ার, গুজিএফ এর কথায়। তো আমরা যে আসলে মেশিন, এটাকেই যখন দেখাই দিতে থাকে, তখনই তো আসলে মানে ওই দুঃখটা শুরু হয়। এবং আসার কথা এটাই যে রসুলরা
সেই দুঃখটাও পার করেন, কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে আসলে ওই জাহান্নামের ভিতর দিয়ে যাইতে হবে। মানে জাহান্নামে সবাই পড়ছে, কে কনসাসলি পড়ছে আর কে কনসাসলি পড়ছে না, এইরকমই মোটামুটি ব্যাপারটা। তো এটার সাথে আমি আসলে আরো কতগুলো কথা বলবো। যেমন ধরো, দুঃখ, দুঃখ হচ্ছে, দুঃখে পড়ছে ভালো কথা, এবং যখন হচ্ছে একটা মানুষ হলো এরকম গুরু শরণাপন্ন হয়, তখন তাদের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা তৈরি হয়, বা মনে হয় যে এই লোকটা এখানে গেছে, সুফি হয়ে গেছে, তো ঠান্ডা মেজাজের মানুষ, একটু কোনো ঝামেলাই হবে না। কিন্তু তার আচরণ কর্কশ কেন, সে হচ্ছে এরকম রেগে যায় কেন, তাহলে কি লাভ হইলো এখানে থেকে? এই কথাগুলো আমরা আমাদেরকেও বলতে শুনি। ঠিক আছে, যারা আমাদের সাথে যারা কথা বলে, যারা জানে যে আমরা ওপেনলি এই প্র্যাকটিস গুলোর সাথে জড়িত, তারা আমাদেরকেও বলে, কারণ আমাদের এই প্রতিক্রিয়াগুলো নানান সময় বের হয়। আবার আমরাও কখনো হয়তো কাউকে বলে থাকতে পারি। কিন্তু কথা হচ্ছে ওইটাই, যে এই মানুষটাকে বুঝতে হবে যে সে কিন্তু তার নিজের অনলেও জ্বলছে, সেটা একটা বিষয়। এবং এই ক্ষেত্রে ওশোর একটা কথা আছে যে পিপল হু আর স্পিরিচুয়ালি মাইন্ডেড টেন্ড টু সাফার from anxiety and depression more. You know why? Because their eyes are open to a world that is in need of repair. They literally have an increased ability to feel the emotions of people around them. তো এই এই যে ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্টটা তো প্রচন্ড বাড়ে। এটা যখন আমি নিজেকে দেখা শুরু করি, তখন তো অন্যদের মেকানিক্যাল জায়গাগুলো দেখতে পাওয়া যায়। এবং এই যে গোটা ওয়ার্ল্ডের যে ফেক সিস্টেমটা, এবং সেইখানটাতে আমরা কতগুলো মানুষ সে এই চিন্তা, এবং এই যে এক একদিন আমাদের ফেসবুকে এক একটা জিনিস নিয়ে হিড়িক থাকতেছে, মানে আমরা ওইগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কি জায়গাটা কোথায়। তো তো এই সাফারিংস এর আসলে মানে লেভেল গুলো খুবই এরকম আর কি। অনেকগুলো বিষয় দেখতে পাই। এবং এই সাফারিংসটা কেন বলি, কারণ এই সাফারিংসটা আসলে তার আগে আমরা বোধহীন ছিলাম, তো বোধের জায়গাটা আনে, যেটা আমরা সিনেমাতেও খুব সিলি ভাবে দেখি। রকস্টারে আছে যে যতক্ষণ না তোমার হৃদয় ভাঙছে, তার আগ পর্যন্ত তোমার সুর হবে না, তুমি সুরে গাবা কিন্তু ফিল থাকবে না, মানে এরকম ডায়লগ টাইলগ দেয় না। তো আসলে সাফারিংসটার ইম্পর্টেন্সটা ওইখানে। আর লাস্টলি এখানে হচ্ছে আরেকটা কথা বলবো আমি, যেটা হচ্ছে ইয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক এটা নিয়ে একটা গান আছে, যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। মানে যেটা বলে আর কি, যে তুমি ওই সাফারিংসটার ভিতর দিয়ে যদি আমি না যাই, তাহলে সাফারিংসটা আসলে যাবে না। আমরা যে স্বস্তির কথা বলছি, ওই স্বস্তিটা পেতে গেলে তার জন্য এই দুঃখটার ভিতর দিয়ে আমাদেরকে যাইতেই হবে। ঠিক যেটা এই কথাটা বলছে, যে কষ্ট যদি না থাকে, তাহলে সেই সেই মানুষটা কি করে আসলে নির্মাণ হবে। তো ইউজুয়ালি আমরা এখান থেকে স্কেপ করি, কারণ হচ্ছে আমরা মডার্ন সাইকোলজিতে দেখি যে মানুষ আসলে প্লেজার আর পেইন এর বাইরে কিছু ফিল করতে চায় না। তো আমরা আমাদের ন্যাচারাল টেন্ডেন্সিটাই হচ্ছে এখান থেকে স্কেপ করা। আর সেই স্কেপ করতে গিয়ে এই বিশাল দুনিয়ার আরো আরো অন্য অন্য কাজগুলো জন্ম হয়েছে, যে হ্যাঁ, কাজগুলোতে আমরা এঙ্গেজ এটার থাকি। পিছনে অবশ্য কারণও আছে। কারণ হচ্ছে মানুষ থটলেস যে জায়গাটা আর কি হ্যাঁ, আমাদের, হ্যাঁ, হ্যাঁ, থটলেস জায়গাটাতে আমরা কিন্তু যাইতে চাই না ইজিলি। হ্যাঁ, কারণ হচ্ছে সাডেনলি মানে শূন্যতা বিষয়টা, এটা এটা সবাই ইউজ টু না। এখন ধরেন কেউ জেনে গেল, জেনে যাওয়াটা একরকম, যে আমি জানি যে দিস উইল বি লাইক দিস। হুম, অনেকের ক্ষেত্রে দে আর নট প্রিপেয়ার্ড, যে না, আই ডোন্ট নো, সাডেনলি হয় অ্যান্ড দে গেট স্কেয়ার্ড। এইরকম এক্সপিরিয়েন্সেস কিন্তু যে শুধু মানে নর্মাল মানুষের মধ্যে পাওয়া যায় তা না, সাধুদের মধ্যেও প্রচুর পাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, এন্ড আরো বেশি পাওয়া যায় ইনফ্যাক্ট সাধুদের মধ্যে, কারণ ওরা হঠাৎ করে গিয়ে পড়ে, দেন দেন দ্য হোল হোল ডাইনামিক স্টার্টস, রাইট? হ্যাঁ, তো এই চিন্তাধারা বা এই যে যেটা বলেন মাত্র, যে আমরা থটের মানে কনস্ট্যান্ট রিয়াকশনের মধ্যে থাকতেছি, দেখতে পাওয়াটা, দেখলে তো যন্ত্রণা বাড়বে। কারণ হুম, আপনি মাইক্রো লেভেলে গিয়ে কাজ করতেছেন এবার। আপনি ছোট 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 জিনিস ডে টু ডে লাইফের, যারে ধরেন আজকে বাইরে গেলাম, একটা অ্যাক্সিডেন্টই করলাম, পারছে অ্যাক্সিডেন্টই করলাম, অ্যাক্সিডেন্ট করার পরে এখন ফল্ট আপনার না আরেকজনের, আপনি উঠলেন, এখন কথা হচ্ছে আপনি কি ধোলাই দিবেন না দিবেন না, কোয়েশ্চেন। হ্যাঁ, বুঝছেন? এখন আপনি হুম, মানে যেই অ্যাট ফল্ট তার সাথে আপনি কিভাবে এঙ্গেজ করবেন। এখন এইখানে গিয়ে আমাদের ইয়েটা চেঞ্জ হতেছে, যে যখন আপনি রিয়াকশনের জায়গায় দেখতে থাকবেন, যে আচ্ছা আমি যদি এখন রিয়াক্ট করি, এটা তো রিয়াক্ট করাই হইলো, আচ্ছা, আমার কি খারাপ অবস্থায় আছে, নাই, ওকে, আই উইল নট এঙ্গেজ। এখন এটাকে আমি যখন ওয়ার্ল্ডের ভিউতে দেখতে যাব, হুম, ইট উইল বি আ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আরে কিছু বললো না, বোকা নাকি,
কিংবা আমি সাপোজ রিয়্যাক্ট করলাম, সেই ক্ষেত্রে সেটার ডাইনামিক চেঞ্জ হবে, তাই না? কিন্তু যখন আপনি মাইক্রো লেভেলে দেখতে থাকবেন, তখন কিন্তু আপনি শুধু নিজের কথা ভাবতেছেন না, আপনি সেটাও চিন্তা করতেছেন যে আচ্ছা আমি যে যে মারবো, মানে হোয়াটস হোয়াটস দ্য পয়েন্ট, কেন কেন হুম। আমি এই একটা অ্যাকশনের ধারাকে আমি রিয়াকশনের থ্রুতে আরো সামনে টেনে নিয়ে যাবো, কোন দরকার একদমই। আছে কি? তো দেখা যায় যে যখন মাইক্রো লেভেলে আসেন কিন্তু দুঃখটা কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি যখন বুঝে জিনিসটা দেখতেছেন, সেটা অনেক সময় ইফ ইউর এবল টু অ্যাকসেপ্ট ইট, দেন ইটস গুড, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরুতে কিন্তু ইউ কান্ট অ্যাকসেপ্ট ইট। Yeah. তখন কিন্তু এটা অবদমন হিসেবে থেকে যায়, হুম, অবদমন হুম। লেটার অন গিয়ে এটা ইট মানে বার্স্ট এট আ পয়েন্ট। অবদমনটা এতটা হয়ে যায় যে মানে আমরা সেটা বুঝতেও পারি না। একটা না। থাকে না যে আমার ওকে আমি এখন ওইটা ঢুকতে চাচ্ছি না, কিন্তু একটা সময় আমরা বুঝতেও পারি না। হুম। তো রবীন্দ্রনাথের এই গানটাতেই আছে যে এড়িয়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর, দীর্ঘ পথে ছুটে কেবল দীর্ঘ করিস দুঃখটা তোর। মানে একদমই আমাদের মনে হয় যেন সালাতের প্রক্রিয়াটাকে সুন্দর করে এক্সপ্লেইন করা আছে এই গানটাতে, এবং লাস্টে ওইটাই বলা আছে যে মুহূর্তে মুহূর্তে মরণটারে শেষ করবে একেবারে, তারপরে সেই জীবন এসে আপন আসন আপনি পাবে। মরণ হবে, জীবন শেষ হয়ে যাবে, তারপরে আবার উনি বলতেছে একটা জীবন আসবে। তো এই এখন কথাটা, মরণ বলতে তো আর ফিজিক্যাল মরণের কথা এইটাই আর বলতেছেন কি। না, হ্যাঁ, এটা হচ্ছে যে কথাটা। ফেস ইট, ফেস দ্য ফিয়ার, বা যেটাই হোক আমরা তো আসলে ওইটা ওইটা পর্যন্ত যাচ্ছি না। তো মোটামুটি আমার দিক থেকে সাফারিংস নিয়ে একটু ছিল, তোমরা যদি আরো কোনো লাস্ট পয়েন্ট অ্যাড করতে চাও শাওন, এখানে। ইফ ইউ ওয়ান্ট টু, প্লিজ। না থাকে তাহলে কি থাকে শেষে? হুম। দুঃখ যদি না থাকে শেষ পর্যন্ত তাহলে কি থাকে? দুঃখ না দুঃখ থাকলে স্বস্তি থাকবে। স্বস্তি থাকবে, আচ্ছা। প্রথমত হচ্ছে দুঃখ না থাকলে স্বস্তি থাকবে, ঠিক এতটাও স্ট্রিক্ট না। কথাটা হচ্ছে গিয়ে কি, যে হচ্ছে চর্চা বা চর্চার ভিতর আছে স্বস্তি দুঃখ স্বস্তি দুঃখ এমন করে করে যাবে, তারপর যার যতটুকু দুঃখ পাওনার সে পাবে। কিন্তু দুঃখের মধ্যে দুঃখটা যেটা হচ্ছে যে বোধের বিষয়, এখন তুমি বোধ করছো, ধরো আমি এক্সাম্পল যদি দিই বোধের বিষয়ের মেটেরিয়ালিস্টিক পাশাপাশি ওয়েতে। জয় এটা হচ্ছে ওই যে তুমি যেটা বললা দেখারও বিষয়। হ্যাঁ, এই হ্যাঁ, দেখা তো কতটা অবশ্যই, দেখছে। দেখার বিষয় তো আছে, হ্যাঁ। কারণ না দেখলে তো বোধও আসবে না। হুম, হুম, দেখতেও দেখা ফার্স্ট থিং, মানে হুম, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আই নিড টু বি এবল টু অবজার্ভ ইট, ফার্স্ট থিং, দেন পরেরটা পরে। তো আমি যদি দেখতেই থাকি, তো গ্র্যাজুয়ালি তো আমার মধ্যে ওই সেন্সটা ক্লিক করতেছে, গ্রো করতেছে ডেইলি, যে আচ্ছা আমার চারপাশে একটা সমস্যা আছে, যন্ত্রণা আছে। লেভেল আছে, স্টেপ আছে। কারণ আমরা যদি নর্মালি দুঃখ, এখন দুঃখটাকে সেটা আবার বোঝার বিষয় আছে। এখন সাধারণ অর্থে যদি আমরা যে সুখ দুঃখ যেটাকে বুঝি, তো সেই হিসেবে তো মানুষ তো আমরা দুঃখ আরো পাইতে চাই, কারণ দুঃখের মধ্যে বিলাসিতা আছে। হুম। তখন হ্যাঁ, দুঃখ বিলাসিতা হয়ে যেতেছে। তো দুঃখটা আসলে কি সেটার মধ্যে দেখার সিস্টেম বা স্টাইলটাও ডিফারেন্ট। সো আমাদের এখানে সাধকজন বা গুরুজন যারা দুঃখ বলতে আসলে কি বুঝাইছে সেইটা একটা জিনিস, আর আমরা দুঃখ বলতে কি বুঝতেছি সেটা আরেকটা জিনিস। দুঃখ বলতে যে ধরো আমি একটা জিনিস অর্ডার দিলাম, বাসায় ঠিক মতো পৌঁছাইলো না, ওখানেও দুঃখ আছে। এখন আমরা ওই দুঃখের কথা ইন জেনারেল বলতেছি না। ওইটা হ্যাঁ, দুঃখ ওইটা আমাদের দ্যাটস ওয়ান অফ দ্য থিংস। ওইটা গ্রস লেভেলে উই ফেস দিস কাইন্ড অফ থিংস, গ্রস লেভেলে। আমি এটা বলতেছি কাউকে না পাওয়ার দুঃখ, কিছু হারানোর দুঃখ, দুঃখ নানা ধরনের দুঃখর আমরা দেখতে পাই, মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, বা সংসারের কথাই যদি ধরো, সংসার শব্দটাই ব্যবহার করলাম সেই ক্ষেত্রে। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে দুঃখের বিষয়টা কিন্তু ভিন্ন। তো তুমি কোনটা যেটা বলতে চাইতেছো আর কি। মানে আমরা যেটা যে একটু একটা এক্সাম্পল আপনি দিলেন যে আমি একটা অর্ডার দিলাম, অর্ডারটা পাইতে দেরি হইলো, আমি দুঃখ পেলাম। তো দুঃখটা আসলে তার মানে এখানে দুঃখটা ডিফাইন করলো কে, দুঃখটা ক্রিয়েট করলো কে? আচ্ছা এটাই দুঃখ হইতে হবে, এটা কে করলো, রাইট? এইটা কি আমার, আমি যেহেতু আমি ডিফাইন করলাম, আমি ক্রিয়েট করলাম, তাহলে এইটা কি গুরুজনেরা এটা কি দুঃখ বলছে, নাকি দুঃখ আরো ডিপে গিয়ে আরো কোনো আরো মিনিংস? ভিতরে, আরো ভিতরে। এইটাতে আমিও একটু বলার আমি চেষ্টা তো করি। বললাম গ্রস লেভেলে, মানে হ্যাঁ, উপরের লেভেলে গেলে। গ্রস লেভেল একটা, চলো আমরা বলি সাফারিংস এর একদম বাংলা করলে আসে বোধহয় আবিধানিক দুর্ভোগ। এবং দুর্ভোগ হ্যাঁ, কথাটার সাথে দুর্ভোগ। ভোগ শব্দটা জড়িত। মানে তুমি যখন এটা ভোগের সাথে জিনিসটা ট্রিট হচ্ছে, তখন ওটা দুর্ভোগ হচ্ছে। দুঃখ কথাটা আমরা বোধহয় বলছিলাম আর একটু সুপিরিয়র, ভোগের চাইতে দুর্ভোগের চাইতে দুঃখ কথাটার মাহাত্ম্যটা একটু বেশি, বা কষ্টের চাইতেও বেশি। আমরা এরকম একটা আলাপ অনেক আগে গুরুজির উপস্থিতিতে করছিলাম। তো সেই ক্ষেত্রে দুঃখটা এসে এখানটায় কি হচ্ছে,
ওই দুর্ভোগ যেটা, ওইটা ভোগের সাথে জড়িত, ডেফিনেটলি অ্যাটাচমেন্টের সাথে জড়িত, আইডেন্টিফাইড আমি তাই হচ্ছে। দুঃখর জায়গায় এসে আমি খালি বুঝতে পারলাম কি, যে ও মাই গড আমি আইডেন্টিফাইড, সেই কারণে এটা ঘটছে। তাহলে আমি কিসের সাথে আইডেন্টিফাইড? এটা তো একটা বস্তু গেল। আমি তো হচ্ছে আমার বাপ, আমার মা, আমার প্রিয় মানুষ, দেন হচ্ছে আমি, আমার আমার নিজের বডি, নাম। আমার সোল, আবার এই কি হইলো। তাইলে এই যে সব কিছু, যে মায়ার যে অংশটা, এবং যেটা হচ্ছে গিয়ে কি বলো এটাকে, নিত্যতাই তো না, অনেক, মানে যেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত আর কি। হ্যাঁ অনিত্য মানে, হ্যাঁ হ্যাঁ, অনিত্যটাই তো ক্ষয়প্রাপ্ত বা না? নশ্বর, যেটাই বলেন না কেন। হ্যাঁ হ্যাঁ, মানে, তো মানে সেইটার ভিতরে যখন আমি আসি তখন আমি কি হোল্ড করে থাকবো? মানে এই চায়ের কাপটা থাকছে না, তাহলে এটা নিয়ে আমি দুঃখ পাচ্ছি কেন? তখন, তখন কি থাকছে কি থাকছে না, এই জায়গাগুলো যদি সজাগ হইতে থাকে, তখন দেখা যাবে যে কিচ্ছুই আসলে নাই, কিছুকেই তুমি ধরতে পারবা না, কিছুকেই হোল্ড অন করতে পারবা না। তখন সব ছাড়তে 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 তো ভিতরটা ফাঁকা হয়ে যেতে থাকে। তো এটা তো একটা স্ক্যারি থিং, যে এখন কারণে সব, ওইখানেও আবার দুঃখের বিষয় আছে। ওইটাই মেইন দুঃখ শুরু হতে গেল। এবং ওইটাই হচ্ছে, ওইটাই তৌহিদ জ্ঞানের জায়গা। কারণ তৌহিদ জ্ঞান বা একত্ববাদ তো আসলে সবকিছু থেকেই, বাকি সবকিছুকেই শিরক বলছে, যেটা আমরা ইংলিশে বুদ্ধের কথাটাকে হচ্ছে অ্যাটাচমেন্ট বলি আর কি। যে যেখানে আমি হচ্ছে ওইভাবে জড়িত যা কিছুর সাথে, সেটাই, সেখান থেকেই আমার দুঃখের বিষয়টা তৈরি হবে, এবং সেটাকে আমি বুঝতে পারছি, অথচ সেখান থেকে আমি বেরোতে পারছি না। অর্থাৎ আমি একটা সালাদের প্রসেসে আছি, কিন্তু আমার এখনো জাকাত হয়নি। তো এই জায়গাটা, দেখো আমি আরেকটা বের করে রাখছিলাম, কিন্তু এটা তখন বলতে বলা হয় নাই। যাই হোক, এটা আমার সামনে এখন নাই, কিন্তু এক্স্যাক্টলি যেটা কোরআন দর্শনের শব্দ সংজ্ঞাতে আছে, যেটা যে কবর, কবর কোনটাকে বলছে। আমরা কবরের আযাবের প্রচুর গল্প শুনছি, এবং সদর বাবা যেখানে কবরের কথাটা বলছেন, যে কি কবরের, কবরটা হচ্ছে গিয়ে আসলে আহ সালাতের একটা গভীরতর অবস্থা। হ্যাঁ মানে, সালাতের একটা গভীর অবস্থায় আসলে এই দুঃখের অনুভূতিটা প্রবল হয়, যেটা একদম কবরের মতো, মানে ওই রকমই আইসোলেশন, ওই রকমই একটা যন্ত্রণা, যেটা আমরা মানে ইমাজিন করি। এবং গুরুজি বলছেন যে এই প্রত্যেকটা যে আমাদের অ্যাটাচমেন্ট, এগুলো এক একটা বাপ মার সমান। এক একটা বাবা মা আমাদের ডেথ হইলে যেরকম পেনটা হবে, এটা তো আসলে ওই দেখার মধ্যে দিয়েই শেষ হয়। এই জিনিসগুলো আমরা যত দেখতে থাকবো, সেই সাধনাটার মধ্যে দিয়ে যেহেতু শেষ হয়, লম্বা প্রসেস, এক জনমেরও প্রসেস না। তো তখন কি হয়, একটা মানুষের ওই দুঃখটা তো হইতেই থাকে। এবং যেটা হচ্ছে ওই কোরআনে উল্লেখ করা আছে, যে এই দুঃখটা যার হতে থাকবে, সেই মানুষটা কি নম্র, বা তার ভিতরে বিনয় না এসে কি আর পারে? সে কিসের ঠাটবাট দেখাবে? কি আছে তার? কিছুই তো নাই। এবং ওইখান, এটার সাথে ভয়, ফিয়ার ইত্যাদি হয়ে একটা সত্যি একসময় একটা পরম প্রেম আসবে, এটা তো বোঝা যায়, কিছু কিছু সময় বোঝা যায় যা সম্ভব। হুম। যেমন যেহেতু এখানে শামস এবং রুমির নিয়ে কথা বলতেছে, রুমির একটা কথা আছে, কোট: দুঃখ থেকে পালিয়ে যেও না হে প্রাণ, ব্যথার ভেতরেই তার প্রতিকার খোঁজ করো। ব্যথার ভেতরেই, তার মানে সেটাকে দেখা, সে দুঃখটা কি সেটাকে বোঝা, বোধে আনা, সেটাকে দেখা। আমার এত সাহস নেই, আমি এই জন্য রিলস দেখি। তো রিলস আহ, দেখাটা, এটা কি দুঃখ না সুখ না স্বস্তি কোনটা? নেশা নেশা, নেশা। তার মানে নেশা, আচ্ছা, স্কেপ, রিলস, পালিয়ে আচ্ছা রিলস বেড়ানো। নেশাতে, নেশাটা কি দুঃখ সুখ না স্বস্তি? নেশাটা তো হচ্ছে সদর বাবা যেমন বলছে, নেশাটাই হচ্ছে অ্যাটাচমেন্ট, নেশাটাই সেরে। সদর বাবার কথা ছিল যে তোমার চিন্তা হচ্ছে সব থেকে বড় নেশা। ওকে। সরি, বলো আরেকবার, মিস করে দিছি। তাহলে অ্যাটাচমেন্টে হইতেছে তাহলে দুনিয়া বা সে, অবভিয়াসলি। আর এটা যেহেতু সে, তার মানে এটা দুঃখ। আর দুঃখ থাকা মানে হইতেছে তাহলে আবার জন্মে জন্মান্তরে অ্যাটাচ থাকা, আবার আসা, আবার মানে নতুন জন্ম নেওয়া। হ্যাঁ মানে এত দুঃখ পরও মানে ইয়া হয় না। তো আমার কাছে মনে আছে, আমার ওই লেখাটাও আছে, কোথায় বেরোলো এটা নিয়ে ঘাটতে গিয়ে, যে আমরা যে বলতাম যে আমাদের মানে পিছনে যথেষ্ট আগুন লাগেনি, ঠিক আছে? হ্যাঁ, আগুন হ্যাঁ। না লাগলে তো হবে না, আগুন তো লাগা দরকার। আগুনটাই তো দুঃখ, রাইট?
হ্যাঁ, এক্স্যাক্টলি। দ্যাট আগুনটাই দুঃখ, ওই ফুয়েল আর কি। দুঃখই তো আপনাকে পুরাবে, পেট্রোল হ্যাঁ। ধরে নেন। সাধারণ দৃষ্টিতে যদি দেখি আমরা, যে আমরা যদি দুঃখে নিপতিত না হই, হুম। আমরা তো দরকার স্রষ্টারও কি আমাদের? ডাকি না। আর দুঃখ যদি নাই থাকতো, হুম। খোদার প্রয়োজন ছিল না। আর দুঃখ তার আছে চেয়ে বলে বড় আমি কথা হচ্ছে, দুঃখ না থাকলে প্রোগ্রেশনই হইতো না কোনো কিছুর, কারণ ইট রেইজেস আ লট অফ কোয়েশ্চেন। করতেছি যে আমি যেন দুঃখটা দেখতে পারি, এই দুঃখ থেকে উপরে আজ স্বস্তিতে যেতে পারি। এক্স্যাক্টলি। তাহলে ওই যে কোরআনের ওই কথাটা মিলে গেল, যে জাতির হেদাত করে, হেদাত করার আগে হ্যাঁ। একদম তৃষ্ণা, দুঃখ, 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 দুঃখময়ের মধ্যে ফেলা দেয়। হুম। এবার খুঁজে নেও যে দুঃখ থেকে মুক্তি পাবা কোথায়, কার কাছে যাবা। হুম। আবার একটা জিনিস হইতেছে, যখন দুঃখ থাকে না, আমি যেটা চাই সেটা যখন পেয়ে যাই, তখন আবার খোদার ভুলে যাই, খোদার কথাও এক্স্যাক্টলি। মনে পড়ে। এক্স্যাক্টলি, এই জন্য আবারও মানে রবীন্দ্রনাথের ওই গানটার কথা মনে পড়ছে যে আম, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। মানে আমি যে পাইনি, তাই আমি তোমার কাছে আসি। বঞ্চিত করে, মানে আমার বাসনাগুলোকে বঞ্চিত করে তুমি আমাকে বাঁচাইছো। এটা তো কিছু কিছু সময় মনে হয়, কিছু কিছু সময় যখন প্রচন্ড না পাওয়া কাজ করে, তখন বোঝা যায় যে হ্যাঁ। আর আমরা তাহলে এই কথাটা মোটামুটি শেষ, এই টপিকটা মোটামুটি আমাদের হয়তো শেষ। আরেকটা আমরা এখান থেকে। ইভেনচুয়ালি প্রেমের হ্যাঁ, মধ্যেই আসছি, কারণ প্রেমের নেক্সট মধ্যে টপিক আসছি। হচ্ছে আপনার ভালোবাসার অনুসন্ধান। হ্যাঁ, এক্স্যাক্টলি, এবং ওই দুঃখের ওইটার একটা কনক্লুশনে বলি যে মাঝে মধ্যে সত্যি এই দুঃখের বোধটা মাঝে মধ্যে আবার ওই এক ধরনের তিক্ততা দিয়ে আবার দুনিয়ার দিকে ফেরত আনে, যে ধুর এত কেন আমি ইয়ে করতেছি, আমার তো এখানে, এখানে আমি তো ঠিক আছি, হুদাই কেন আমি, হ্যাঁ, কে খারাপ দিব্যি থাকতে আছি তো চায়। কেন। হ্যাঁ। হ্যাঁ। সো ওইটা আমি দেখছি যে যখন আমি তোমাদের সাথে কানেকশনে থাকি, তখন আমার মানে এই দুঃখটা আমাকে অতখানি পেয়ে বসে না, বা যখন আমি যদি গুরুর সংস্পর্শে থাকি। তো হুম। ওইটা ওইটা আমি একটু বলে নিতে চাই। হুম। হুম, প্লিজ। ঠিক আছে, যে তোমাদের সঙ্গ, সঙ্গের যে গুরুত্বটা এইখানে আর কি। কারণে হুম। তো বলা হয়েছে যে সাধু সঙ্গ, হুম। সৎসঙ্গ। হ্যাঁ। এবং এই দেশে একটা জান্নাতের বাগান, কিছু কিছু মানে কবিতায় আছে আর কি, আসে জান্নাতের বাগান। তো হোয়াট ইজ জান্নাতের বাগান? বসো এমন একজন সাধুর সাথে, তখন ইউল ফিল দ্যাট জান্নাতের বাগান কি বলে, বিষয়টা কি। ওকে, আমরা তাহলে নেক্সট রুলসটা পড়ি। হুম। আহ, ভাইয়া বললো ভালোবাসার কথায় চলে আসছে আমরা, পেইনের পর। হ্যাঁ, আহ, লাভ এন্ড ভা- পেইন, এন্ড দেন লাভ এন্ড পিস। ভাই ভাই, দুঃখ বিষয় নিয়ে বলার থেকে ভালোবাসা বিষয় নিয়ে বলা বেশি উৎসুক দেখা যাচ্ছে। না, কারণ দুঃখ ছাড়া তো ভালোবাসাও হয় না। না, এই যে তাড়াতাড়ি শেষ করো, তাতে সে প্রেম প্রেম নিয়ে আসো। আচ্ছা, এখানে বলছে যে কিন্তু দেখবা যে কথা বলার জন্য আবার দুঃখটাই ভালো। দুঃখে হ্যাঁ। থাকলে অনেক হ্যাঁ, কথা বলা যায়, অনেক অনেক কিছু বলা যায়। ইনসাইটস আসে। ভালোবাসায় ইউ আর টু ফিল্ড উইথ ইট, সো ইউ জাস্ট লাভ। আছে। শাওনের কথা শোনা যায়নি, আবার বলো। হ্যাঁ, বললাম দুঃখ টপিকটা তো অনেক বড়, আমরা তো লং টাইম এর মধ্যে আছি, সো এটা ইজি টু সে, লাইক অনেক কিছু বলা। হ্যাঁ, ঠিক বলছো। 12 ভালোবাসা তো নম্বর। আমরা এক্সপিরিয়েন্স কম করি, সো ওই ওই অনুপাতে ইটস লাইক এক্সক্লুসিভ। এক্সপিরিয়েন্স কম করি মানে এক্সপিরিয়েন্স করছেন? খুব কম, বাট হ্যাঁ করছি, হ্যাঁ, করি না করছি না, গুরু এই যে গুরু, আজ এই আমরা, যে আমরা হ্যাঁ এই আমরা যে একসাথে বসে একসাথে আছি। থাকলে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, okay, এই তো ভালোবাসা সাবাস। তো আছে। আমাদের ছোট্ট বিয়ের মতো ছোট্ট ছোট করে তো আসছে। হ্যাঁ, আছে। হ্যাঁ। ক্ষুদ্র সর হলেও আছে। হ্যাঁ। ওকে, তো আমরা 12 নম্বর রুলসটা পড়ি। এটা বলছে যে ভালোবাসার অনুসন্ধান আমাদের বদলে দেয়। যারা ভালোবাসার সন্ধান করে, তাদের মাঝে এমন কোনো সন্ধান নেই যে এই পথে চলতে চলতে পরিপক্ক হয়ে ওঠেনি। যখনই তুমি ভালোবাসার সন্ধানে নামবে, তখনই তোমার ভেতর এবং বাইরের পরিবর্তন আসতে শুরু করবে। আমাকে বলো যে ভালোবাসার সন্ধানটা কি আবার? ভালোবাসার সন্ধানে আবার কে নামলো? এটা নিয়ে একটু বলো। জি বলতে চাও আগে? জয় বলো। শাওন, শাওন। আচ্ছা। না না, এক্সাইটেড কিন্তু আপনি বেশি ছিলেন। এটা তো আসলে এক্সাইটমেন্টের না, বিষয়টা হচ্ছে, কথাটা হচ্ছে ভালোবাসার সন্ধান। এখন ভালোবাসার সন্ধানের থেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসার সোর্সটা কই, এইটা হলো প্রথম কথা। এখন
আমি তোমাকে ভালোবাসি, এই এই জিনিসটা আমরা বলি প্রায়। এখন কথাটার মধ্যে কিন্তু এর একটা অন্তর্নিহিত কথা আছে। আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা এক্সপিরিয়েন্স করি, আমি গ্রস লেভেলে অ্যাজ আ জোক ধরে নেন কথাটা, যে আমরা যখনই বলতেছি উই আর সেইং কি আই লাভ ইউ, কিন্তু আমরা আসলে মিন করতেছি না আমাকে ভালোবাসা দাও, আই ওয়ান্ট টু বি লাভড। বিষয়টা কিন্তু উল্টা হয়, মানে জাগতিক অর্থে। এখন যখন আমরা একটা জিনিস রিয়েলাইজ করে আফটার সার্টেন পিরিয়ড মানুষ, যে আসলে ভালোবাসার সোর্স কই, আমি ভালোবাসি মানে তো ভালোবাসা আমার মধ্যে, আমি সেটা কেউকে দিচ্ছি। তো কথা যেটা হচ্ছিল যে ভালোবাসার অনুসন্ধান, তো প্রথম কথা হচ্ছে ভালোবাসার অনুসন্ধান আমাদের বদলে দেয়। তো এখন আমরা দুইটা জায়গা থেকেই দেখতে পারি। ভালোবাসা যখন মানে আমরা ভালোবাসার বোধটা তো আমাদের মধ্যেই আসে গ্র্যাজুয়ালি, যে এটা দুই ভাবে দেখা যেতে পারে। এক, আমার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, সেখান থেকে আমি ভালোবাসা চাচ্ছি, সো ভালোবাসা খুঁজতে যাচ্ছি আমি, নিজের ভিতর না মানে বাইরে খুঁজতে যাচ্ছি। আর দুই, আমার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু আমি ভালোবাসাটা কাউকে দিতে পারতেছি না, কেউ নাই, কোনো যোগ্য পাত্র বা কোনো যোগ্য কেউ নাই আমার সামনে, যে আমি ভালোবাসাটা তাকে দিব বা ইম্পোজ করব তার উপর, ওরকম ক্লোজ কেউ নাই। এটা একটা বিষয়। এন্ড এই ভালোবাসার সন্ধান যারা করে, তাদের মাঝে এমন কোনো সন্ধানই নেই যে এই পথে চলতে চলতে পরিপক্ক হয়ে ওঠে নাই। এখন এই পথে চলতে গেলে, এখন ভালোবাসা বলতে কিন্তু আমরা আত্মিক উন্নয়নের ক্ষেত্রেও ধরতে পারি, বা আধ্যাত্মিক ভালোবাসাই বলেন, কিংবা গুরুর প্রতি ভালোবাসাই হোক, সেটা তো ডেফিনেটলি একদিনে হয় না, গ্র্যাজুয়ালি হয়, তাই না? হুম। গুরুই একটা কথা প্রায় বলতেন, যে একটা মেয়ের সাথে তোমার ভালোবাসা কি একদিনে হয়ে যায় প্রথম দেখায়, বিষয়টা কিন্তু তা না। একটু একটু দেখো, একটু একটু ভালো লাগা বাড়ে, দেন গ্র্যাজুয়ালি এই জিনিসটা বাড়তে থাকে, এন্ড সেই সাথে ইন্টারাকশন। তো দেখা যায় যে আমরা যখন এই ভালোবাসার কথা বলতেছি, তো ভালোবাসার অনুসন্ধানে যখন প্রথমবার আমরা নামি, তখন আমাদের মধ্যে একটা মাইন্ডসেট আসে, কিছু চেঞ্জেস আমরা করি আমাদের লাইফে, ব্যক্তিগত হোক এবং গ্রস লেভেলে হোক, বডিলি বিষয়ে হোক, আমরা কিন্তু অনেক ধরনের পরিবর্তন আনি। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি আমরা এই রাস্তায় যখন চলতে থাকি, আমাদের মধ্যে নানাবিধ বিষয় কিন্তু আসে, এবং অ্যাটাচমেন্টের বিষয়টা খুব ভয়াবহ রকম ভাবে আসে। হ্যাঁ। এন্ড এই অ্যাটাচমেন্ট যদি আমি দেখতে পারি বা দেখতে থাকি, যেহেতু দেখাটা দিয়ে আমরা শুরু করতেছি গ্র্যাজুয়ালি, তো সেই ক্ষেত্রে কি হয়, গ্র্যাজুয়ালি আমার মধ্যে এক ধরনের পরিপক্কতা আসে। আমি গ্র্যাজুয়ালি এই ভালোবাসাটা কিভাবে দিতে হয়, বরঞ্চ নেয়া বা চাওয়ার বদলে এটা আমি কিভাবে দিব, মানুষের কাছে পৌঁছাবো, এই বিষয়টা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হইতে থাকে। কারণ প্রথম জিনিস যখন দেখা শুরু হয়, তখন যেটা রিয়েলাইজ হয়, আচ্ছা ভালোবাসা তো আমার বাইরে না, সামথিং উইদিন মি, তাহলে ইটস সামথিং দ্যাট হ্যাজ টু বি গিভেন, দিতে হবে। তো যখন দেয়ার বিষয় আসে, তখন কি ইমিডিয়েটলি আমি ডিস্ট্রিবিউট করতে পারবো, দিতে পারবো, যে কোনো কেউ চাইলেই ভালোবাসতে পারবো? আমি তো চাই, কিন্তু সে তো চায় না, না হয় নাই হইতে পারে বিষয়টা, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমি তো কারো উপর কিছু ইম্পোজ করতে পারি না, অধিকারও নাই, সম্ভব না। কিন্তু সেই ক্ষেত্রে আমি উইদাউট এনি অ্যাটাচমেন্ট আমি কিছু জিনিস তো পাস অন করতে পারি। সেই গ্রাজুয়াল জিনিসগুলা আস্তে 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 সেই জায়গায় আমাদের দক্ষতা বাড়ে। এখন এই দক্ষতা যখন বাড়তে থাকে, আমাদের মধ্যে গ্র্যাজুয়ালি পরিবর্তন আসতে থাকে। যে জিনিসটা আমি আগে চাইতাম, সেই জিনিসটা এখন আমি আর চাচ্ছি না। আমার মধ্যে ধৈর্য বাড়তেছে গ্র্যাজুয়ালি। আমি কিছু জিনিস আছে যে না, এভাবে ইয়ে করতে হবে। কিছু জায়গায় মানে কম্প্যাশনের জায়গাগুলোয় পরিবর্তন আসতেছে। আমি কম্প্যাশন একভাবে দেখাইতাম বা দেখতেছিলাম একটা অ্যাটাচমেন্টের থ্রুতে, সাডেনলি এখন অ্যাটাচমেন্টটা আমার কাট হয়ে গেছে, এখন আমি কম্প্যাশনের বিষয়টা অন্যভাবে দেখব। এবং সেই সাথে ভালোবাসা অ্যাজ ইন শুধু মানুষের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, সেই ক্ষেত্রেও ইট গোজ ইন দ্য সেম ডিরেকশন। সেই ক্ষেত্রেও কিন্তু আমার অনেক পরিবর্তন আসতে হয়, কারণ আমি যখন নিজেকে ভালোবাসা শুরু করব, ইউল গেট মোর ওয়ার্মার। সেই ক্ষেত্রে আপনার মধ্যে একটা ভালোবাসাময় অবস্থা তৈরি হবে, যেটা থ্রুতে আপনার চারপাশের অনেক কিছু এফেক্টেড হবে। হুম। এন্ড এই এফেক্টেডটাই গ্র্যাজুয়ালি আমাদের চারপাশে সবকিছু পরিবর্তন করতে থাকে। সাউন্ড। হুম। জি আপু, বলো। শাওন, বলবেন হ্যাঁ, বলো যে বলো। জি আপু, বলো। আমার কিন্তু বেশি কিছুই বলার নাই, কারণ আমার যেটা মনে হচ্ছে যে
ভালোবাসার অনুসন্ধান আমাদের বদলে দেয়, এবং এটার আগে যেটা আমরা দেখি যে ওই ফেজটাই চলছে, যে আহ মানে একজন আরেকজনকে খুঁজছে, অর্থাৎ রুমি ওয়েট করছে, শামস তাবরেজী যাচ্ছে, বেশ খুব কাছাকাছি চলে আসছে ওদের মিটিং পয়েন্টটা। তো মিটিং পয়েন্টটার সময়টা তো খুবই একটা উত্তেজনাকর আসলে, যে জাস্ট আর কিছুক্ষণ হয়তো। তো ভালোবাসার অনুসন্ধান আমাদের বদলে দেয় যারা ভালোবাসার সন্ধান করে। আচ্ছা, তো এই ভালোবাসার সন্ধানটা সহজ কথাতে এই মানে এখানটাতে আমি হচ্ছে আর অনেক ধরনের ভালোবাসাতে যাব না, এক ধরনেরই ভালোবাসার কথা বলছি, যে আসলে নিজেকে জানার প্রক্রিয়া আছে, এবং আহ সেইটাই আসল ভালোবাসার পথ। মানে আমরা তো ভালোবাসাকে খুবই ওইরকম ঠিক আছে ম্যাটেরিয়ালিস্টিকলি একভাবে বুঝি, আর যেহেতু আমাদের সালাদ পরিপূর্ণ হয় না, ফলে আমরা এই ভালোবাসাটা বুঝি না। আমরা বেশ অকুল পাথারেই আছি, কিন্তু সেই ভালোবাসাটার খোঁজে যে আছে, তো তার ভিতরে স্বাভাবিকভাবেই সে যদি এটাতে লেগে থাকে, ডেফিনেটলি সে ওই ভালোবাসার অনুভূতিটা তার কাছে আস্তে আস্তে প্রবল হবে, তাই না? তো এবং সেই পরিপক্কতা আসবে, এবং সেই চেঞ্জেসটা হবে তার ভিতরে, ভিতরে বাহিরের যে পরিবর্তন যেটাকে বলছে, ডেফিনেটলি সেটা হবে, কারণ তার ইগোটা তো বদলে যাচ্ছে। ফলে তার চলন বলন, তার ন্যায়, তার কথা থেকে শুরু করে মানে তার ভেতরের যে দিকগুলো, সেখানেও আসলে চেঞ্জেস হবে। এবং এই রুলসটাতে একটা আসার কথা, যে এই পথে যে আছে মানে সাকসেস তার আছে, মানে নিষ্ঠার সাথে যে আছে সেইটুকু অন্তত কনফার্ম, কারণ এখানে আসলে কোনো মানে অতখানি ন্যায় প্রতিষ্ঠা করা আছে। তো সেটা একটা বিষয় বটে। আর এটার সাথে মানে মানে এই পথটার যে আনন্দ বা যেটাই হোক, মানে এটা তো মানে এই যে নিজেকে নির্মাণের যে পথটা, মানে এটা তো হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে, যেটা নজরুলের যেই মানে কবিতাটা, ওইটা মানুষ যখন পড়ে, যে আবেগে পড়ে, মানে সেই আবেগটা তারা কি ভেবে পড়ছে না পড়ছে সেটা ভিন্ন কথা, আমরা তো এইভাবে দেখতে চাই। আমরা তো উম, নজরুলকে যেভাবে দেখি, সেই সেই জায়গাটা থেকে যদি ওই ওই কবিতাটাই জাস্ট পড়া হয়, প্রত্যেকটা লাইন টাইন এতগুলো মোচড় আছে নিজের জার্নির, মানে লাস্ট প্যারাটার ভিতরে যদি আমরা দেখি যে আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান, আসলো তুফান, উছলে উজান, আহ ভৈরবীদের গান ভাসে, মানে কি কি যে হচ্ছে মানে নিজেকে দেখা জায়গাগুলোতে, মানে এইটার যে বিস্তৃতি, এটা তো একটা কসমস, মানে যে কারণে কসমিক হিউম্যান হওয়ার এই প্রসেসটা, নিজের ভিতরে যে প্রস্তুতির যে যত কিছু, এবং এটা একটা লাইন যে মোর ডাইনে শিশু সদ্যজাত, জরায় মরা বাম পাশে, মানে এভরিথিং এভরিথিং, কোনা কাঞ্চি, ভিতরে ভিতরে দেখে 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 একটা মানে একটা উম কি বলে ভোঁতা পাথরকে খোদাই করে করে, মানে এটাকে তো দেখলে মনে হচ্ছে জিনিসটা ব্রুটাল, আমি কিছু একটা ভাঙছি, কিন্তু সেখান থেকে আমি কি বের করে আনবো, একটা একটা কিরকম একটা সুন্দর একটা জায়গায় যে বের করে আনবো। তো আমি ব্রুটাল এইটুকুই বলবো। অ্যান্সার আছে। হ্যাঁ, ওই যে বলা যে ব্রুটাল, এটার অ্যান্সারটা হইতেছে, একজনকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি এত সুন্দর মূর্তি বানাও কিভাবে। তো সে উত্তরটা দিছিল যে এই মূর্তিটা পাথরের মধ্যে ছিল, তার উপরের যে পর্দা বা আবরণ গুলা ছিল আমি শুধু সেগুলাকে পরিষ্কার করছি। হুম, ভালোবাসার পথটা ওইটাই আর কি। ভালোবাসাটা আসলে ওই আলগা আবরণটা খুলে দেয়, যে কি দরকার, তোমার সাথে তো আমার ফেভার কিছু নেই, ওয়ান টু ওয়ান আসো। তোমার কাছে ভালো ভালোবাসার অনুসন্ধান এইটা কি কি এটা বলতে তুমি কি বুঝো? সিস্টেম। ভালোবাসার অনুসন্ধানটা টোটালি হচ্ছে, ধরো এই যে তুমি যেটা বললা না, যে উপরের যে এক্সট্রা যে পথটা আছে, এই আনফোল্ডের যে প্রসেসটা, এটাই আসলে ভালোবাসার পথ, এটাই প্রেমের পথ, একত্ববাদের পথ, আল্লাহর পথ, আল্লাহকে পাওয়ার পথ, এবং সেটার জন্য যে উন্মাদনা, সেটার জন্য যে প্রেম, সেটার জন্য যে পাগল না হয়েছে, যেটা আমরা আরেকটু পরে গেলে আরেকটা রুলসে পেয়ে যাবো, যে একজন শামস তাবরিজের ভক্ত হইতে চাচ্ছে। হ্যাঁ, তো তখন তাকে বলছে যে তুমি এই বাজারে তুমি মদ খাও সবার সামনে, তো ওই কইতেছে যে না, এটা তো আমি পারবো না। সো ইউ আর নট রেডি টু পে দ্য প্রাইস, বাট তুমি ভালোবাসতে চাও কিন্তু ভালোবাসতে চাও, কিন্তু তুমি অল ইন মান যাও, হারাবা না। অল ইন যাইতে পারবা না, হ্যাঁ, তো ওইটাই তো ওই দ্যাট ম্যাডনেস। তো ইন্টেন্সিটি নাই। হ্যাঁ, সেটা আমারও তাহলে নাই এখনো। এক ব্যক্তি কখন ভালোবাসা অনুসন্ধান করবে, রিজন কি? যখন তার দুঃখ তাকে বুঝাই দিতে তো থাকবে যে এইটা রিয়ালিটি না, এটাই সেটা না, এটা সত্যি না, তুমি সত্যির ভিতরে নাই, তুমি মায়াতে আছো বা সংসারে আছো বা যেটাই হোক। রাইট। তাহলে ভালোবাসা তখনই আসে যখন দুঃখ আসে, তার দুঃখ মানে আসে। আমার মধ্যে ভালোবাসা আসে নাই, তার মানে আমার মধ্যে এনাফ দুঃখ আসে নাই।
যখন হ্যাঁ। আনা আসবে, যখন পিছনে আগুন ধরবে, তখন আমি পথ খুঁজবো কোথায় ভালোবাসা আছে, কোথায় একটু স্বস্তি আছে। তো দুঃখের এবং বাই প্রোডাক্ট হচ্ছে ভালোবাসা, তাই না? হ্যাঁ, এবং তখন বিরহ কি কত প্রকার, কি কি সব চলে আসবে। যেটা রুমি যেমন শামসের জন্য যেভাবে বসে আছিল, যেমন লালন সাইজির একটা গান আছে চাতক পাখি, যে হুম। এক ফোঁটা জলের জন্য যেরকম চেয়ে থাকে, পথ চেয়ে হুম। থাকে, ওই রকম। একদম। শুরুতে হয়তো এটা আসবে কিনা জানি না, বাট এটা বিষয়টা খুবই খুবই deep। এবং এটার জন্য ওই যেমন আরেকটা কোড আছে, সেটা হইতেছে স্রষ্টা বান্দাকে বলতেছে যে তোমার জন্য আমি যা যা দরকার সবকিছু বানায় দিছি তোমার স্বস্তির জন্য, সুখের জন্য, আরামের জন্য। এখন আবার সে বান্দা বলতেছে আমি হইতেছে তোমার জন্য আবার এই সব ছেড়ে দিলাম। নিশ্চয়ই এটা। এবং এটা ভালোবাসার পথের সাথে এখানে সাইলেন্সও একটা আছে, এবং সত্য, সত্য, সাইলেন্স, তারপর গুরু প্রেম, গুরুমুখী হওয়া, তো সম লেভেলের টক আর কি। জয় হ্যাঁ। ভাই, আর কিছু বলতে চাইছেন মনে হইতেছে। না, ঠিক আছে, পারফেক্ট যা হ্যাঁ, বলছো। আই থিঙ্ক আমাদের হ্যাঁ, ভালোবাসার এই জায়গাটা কমপ্লিট হয়েছে। এন্ড ওই 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 অ্যাডিংটা ভালো ছিল। ট্রু, যে দুঃখ না থাকলে আসলে ভালোবাসার জায়গাটাও আসবে না। না, হুম, পরিপূর্ণতা আসবে না। এটা আরেকটু হায়ার ফিলিং আসলে। ওকে, 13 নম্বর রুলসটা আমরা পড়ি। মহাকাশে নক্ষত্রের সংখ্যা যত, এই পৃথিবীতে নকল গুরু এবং মিথ্যা শিক্ষকের সংখ্যা তার চাইতেও বেশি। ক্ষমতালোভী, আত্মকেন্দ্রিক লোকদের সাথে সত্যিকারের শিক্ষকদের গুলিয়ে ফেলো না। একজন সঠিক আধ্যাত্মিক গুরু কখনোই তোমার মনোযোগকে নিজের দিকে টানার চেষ্টা করবেন না, এবং তোমার কাছ থেকে সর্বোচ্চ অনুগত্য বা প্রশংসাও চাইবেন না। তার বদলে তোমাকে সাহায্য করবেন তোমার আত্মাকে চিনতে এবং বুঝতে। সত্যিকারের শিক্ষকরা হন কাচের মতো স্বচ্ছ, আর তাদের মাঝ দিয়ে কোনো বাধা ছাড়াই স্রষ্টার আলো প্রবাহিত হতে পারে। এখন এইটা দিয়ে এই কথা তো এখানে ক্রিস্টাল ক্লিয়ারই আমরা বুঝতেই পারছি, কিন্তু আহ, তারপরও মানে এইটাকে এককভাবে ধরে কিছু গুরুদের হচ্ছে আচার আচরণ দিয়ে একেবারে ওইভাবে যাচাই করা যাবে না। কিছু গুরু হয়তো ডাকবে যে তুমি আসো ইত্যাদি, কিন্তু ওই টাকাটা মানে এই না যে সে বলতেছে যে আমার ইয়া হওয়া আর কি। তো এইখানে হ্যাঁ। যে কথাটা আসে সেটা হচ্ছে ওই যে সম্যক গুরুর একটা কথা ছিল। হ্যাঁ। সো ওইটা খুব ক্লিয়ারলি এই জায়গায় ফিট ইন করে আর কি। হুম। কারণ সমগ্র কথাটা অবশ্য এটার সাথে 4টা বিয়ে, 4টা স্বামী, হ্যাঁ, এটা একটা হ্যাঁ, আমাদের নজির দিয়ে দিছে যে তুমি মাল্টিপল গুরুর কাছে আসলে যাইতে হুম, পারো। হ্যাঁ। তো সেইটারও একটা ইশারা আছে এখানে। তো হুম, হুম। তুমি যাও, তোমার বিং যে জায়গাটাতে স্যুট করবে সেখানটাতে তুমি যা গেলা আর কি। থাম, হুম। তুমি বলতেছিল, থাম, সরি। হ্যাঁ, যে প্রশ্নটা আসলো যে যে গুরু নিয়ে, তো জুই আপু প্রথমে বললো এটা তো আমরা জানি। তো আমরা জানি, যারা জানে না তো বলতে চাই যে সত্যিকারের যে সম্যক গুরু যারা আছে ভাই, বহুত পেইন দেয়, হ্যাঁ, বহুত পেইন দেয়। গুরুর ভাই রে কাছে ভাই, যাওয়া, ইটস নট লাইক না, দ্যাট ইউ হ্যাঁ ইউ ভাই, উইল এত গেট এত রিড অফ হাজার পেইন, বলি। হি উইল থ্রো ইউ ইন পেইন। হ্যাঁ। দ্যাটস আ ডিফারেন্ট থিং। এমন এমন রূপক কথা বলবে, বুঝলে তো ভালো, না বুঝলে খবর আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই সত্যিগুলো যখন দেখতে থাকি ভাই, মানে হ্যাঁ, এমন তো না যে প্রত্যেকটাতে টার্মোয়েল। আমি মাইনা নিতেছি যে জি, জি। না, নো, এটা তো নিজের সাথে তোলপাড় চলে। না, যে টাইমটা তোলপাড় চলছে আমি ইউর আমি ইন কি আর সেই কনস্ট্যান্ট সময়টা। টার্মোয়েল। হ্যাঁ, মানে গুরু তো আমার ইগো বুস্ট করার জন্য বসে নেই। না, এটা আমাকে ভেঙে চুরে। হি ইজ নট দেয়ার টু প্লিজ ইউ, দ্যাটস দ্য থিং। ইয়েস, ইয়েস, ওইটাই আর কি। সো এই জন্য আর কি এটা নিয়ে, মানে এটা নিয়ে তো আর বিজনেস করা যে পসিবল না আর কি, সহজ কথা। সেটাই কিন্তু হচ্ছে কথা। হয় আমাদের ওয়ার্ল্ডে আমরা এই ধরনের ঘটনা দেখতে পারি। কারণ হচ্ছে মানে আপনি যেটা শুনতে চান সেটা শোনানোটা খুব সহজ হ্যাঁ। অ্যাকচুয়ালি। এবং এটা শোনানো খুব এখানে সহজ। প্লিজিং হ্যাঁ, এটা পিপল ইজ দ্য এটা ইজিয়েস্ট জব। এটা আম্মা আমাকে মাঝে মধ্যে বলে, যদি কখনো আমি বলি যে না এটার সাথে আমি একমত হচ্ছি না বা ইত্যাদি, তখন মানে আম্মা আমাকে এটা মনে করায় দেয় যে হি ইজ নট হিয়ার টু প্লিজ ইউ। তোমার কি শুনলে ভালো লাগবে এটা তোমাকে তো জীবনও বলার বলবে জন্য না, না। ট্রুথ হ্যাঁ। যেটা সেটাই বলবে। সো তো ট্রুথ, এটা আর ইফ ইউ সত্যি কান্ট এক হ্যান্ডেল দিক ইট, থেকে ইটস বলতে অন ইউ। পারি যে এক
প্রকৃত গুরু কখনোই এমন কাজ করবে না যেটাতে আমি হ্যাপি হইতেছে, সন্তুষ্ট হই। সে আমার কাছে যদি পেইন মনে হয়, ভাই এটা আমার জন্যই ভালো, এই কারণে বলতেছে। আর আমি যদি হুম। মনে, একটা ফেক গুরু পাস করার মানে ধরার উপায় দিতেছে, আচ্ছা আমি যেটাতে খুশি সেটাতে সে বলতেছে, তার মানে এটা ফেক। আমার মধ্যে পেইনই না দিতে পারে, তো তো গুরুই রিয়েল গুরু না। না, বিষয়টা ওই রকম না। আমি এখানে এখন এটা বাট এটা দেন সম্পর্কে অ্যাগেন, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো হ্যাঁ। না বিকজ ধৈর্যেরও একটা বিষয় আছে, যে ধৈর্যের, এই যে প্রেম, এই যে হুম। আগের আমরা পড়লাম যে ভালোবাসার অনুসন্ধান, হুম। এটার সাথে এটা রিলেটেড, এটা হ্যাঁ, কানেক্টেড। হ্যাঁ। এখন ভালোবাসার অনুসন্ধান এটার সাথে ধৈর্য রিলেটেড, এটার হুম। সাথে আমাদের যে আমাদের এই দুঃখ, ভালোবাসা অনুসন্ধানটা টোটালি ধরো ওই যে প্রসব বেদনার একটা হ্যাঁ। সেম ওইটাই। এটা তো দুঃখ রিলেটেড। এবং এটা হুম গুরুর একটা কোট আছে, সেটা বলি কোরআন দর্শন থেকে, সরি মসজিদ দর্শন থেকে, সেটা, যেখানে প্রেম সেখানে বিরহ বা বিচ্ছেদ দরকার, হুম। মিলনের সুখের জন্য বিরহের দুঃখ বহন করিয়া প্রেমাস্পন্দনে নিকট নিজে বলি দিতে হয়, অগ্রসর হইতে হয়। এই আত্মবলির চরম রূপ ভয়াল হুম। মৃত্যুরূপে সৃষ্টিময় তিনিই তৈরি করিয়াছিলেন, রাখিয়াছিলেন, মানে সে এটা বানায় রাখছে। বিচ্ছেদ নিরসনে প্রতিদান বা মুক্তিপণ স্বরূপ সৃষ্টিময় মরণ যন্ত্রণা তিনি সহ্য করিয়া চলিয়াছেন, তাই তিনি নাম ধারণ করিয়াছেন আল হামিম, অর্থাৎ তিনি প্রতিষ্ঠিত ধৈর্যশীল। হুম। ধৈর্য তাহার অতি প্রিয় একটি গুণ, তাই তিনি ভালোবাসেন ধৈর্যশীলকে। এবং ইন্নাল্লাহা মায়ার সারবিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যেই থাকেন বা সঙ্গেই হুম থাকেন। তো এই যে আগের কোডটা আসলো যে ভালোবাসার অনুসন্ধান, এবং যারা এই অনুসন্ধানের পথে আছে তারা অবশ্যই এটা সাকসেসফুল হবেই হবে। কারণ আমরা যেমন একটা শব্দ সবসময় আমাদের বলি, যে আমরা যখন গুরুর সাথে কথা হয় বা কাকার সাথে কথা হয়, যে সবচেয়ে বড় একটা গুণ হইতেছে লেগে থাকা। যে তুমি হয়তো ব্যাক বেঞ্চার, আমি হয়তো ব্যাক বেঞ্চার, আমি ঠিক মতো কাজ করতে পারতেছি না, সময় দিতে পারতেছি না, বাট লেগে থাকা, সেটার সাথে ধৈর্যের সাথে যে লেগে থাকে, যে ধৈর্যশীল সঙ্গে আল্লাহ থাকে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, তো এইটার সাথে এই কোডটা মিলে যেতেছে, রাইট? যে হুম হুম একজন রিয়েল গুরু সে কিন্তু সব সময় সাথে থাকতেছে, সে হয়তো কষ্ট দিতেছে, রুমি হয়তো শামসের জন্য কষ্ট পাইতেছে, বিরহ যন্ত্রণা ভোগ করতেছে, but সে কিন্তু লেগে আছে। সে তো ছেড়ে যায় না, আরে যা আমাকে কষ্ট দিতেছে, যা থাকুন না, এমন না যে চলে যেতেছে। সে লেগে আছে দেখে সে কিন্তু সাকসেস। তো এই যে ভালোবাসার অনুসন্ধানে এই যে ধৈর্য, এই যে লেগে থাকা, হুম। ব্যাস ভাই। না, তোমার এই যে লেগে থাকার কথাটা তো ঠিকই। এটা গতদিন আমরা পয়লা ফাল্গুনে কয়েকজনে যে এক হুম। হইলাম ঢাকাতে যখন, তখন এই কথাটা একটা কথা বললাম যেটা আমাদের সদর বাবা বলতেন, গুরুজি হুম। প্রায় বলেন যে হুম। আমল কম হলেও চলবে কিন্তু নীতি বিচ্যুত হওয়া হুম। যাবে না। তো লেগে থাকতে হবে। হ্যাঁ, এখন ওই নীতিটাই আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে আচ্ছা আমল তো বুঝি এটা করা ওটা করা, নীতিটা নীতিটা আর কি তাইলে? নীতিটা আসলে ওইটাই লেগে থাকার প্রসঙ্গটা। লেগে থাকার প্রশ্ন। তো এবং চিন্তা করে এখন থেকে আমি দেখি যে ঠিক আছে আমার মনে অনেক প্রশ্ন আসছে, আমি সেটাকে চুপ করে আসি। সেটা কারণ কি, চুপ করে প্রসেসটার সাথে থাকলে আমি হয়তো ইন্টারাকশন কম, আমার বাইরে বোলচাল কম, আমার একটু অভিমানও আছে, ঠিক আছে, বাট আমি যেখানটায় দাঁড়াইছিলাম হাঁটতে হাঁটতে আমি ওখানটায় দাঁড়ায় আছি, অ্যান্সার কিন্তু আসে, হুম। অ্যান্সার আসে। আসে। আসবে। সময় নিয়ে হোক যেটা নিয়ে হোক অ্যান্সারটা আসে। সো কারণ আপনি লেগে আছেন তো, এক্স্যাক্টলি। সো একটা সার্টেন টাইম পরে ইট উইল অ্যান্ড রিভিল। এই লেগে থাকাটাই তো মানে কোরাস ভয়ানক পয়েন্ট। একটা ভালোবাসা, ভয়ানক হুম। একটা ভালোবাসা একজনের, সেটার জন্যই লেগে থাকা। হুম। এবং এবং সেটার জন্যই আসলে মানে ধৈর্যশীল বা সেটার যে একটা আল্লাহর গুণ, এটা তো একটা কারণ সুন্দর গুণ আপনি আসলে, লেগে আছেন মানে খুবই আপনার সুন্দর সব গুণ। ফোকাস এনার্জি সবকিছু এটার মধ্যে আছে। সো যখন আপনি এত এত কিছু, যখন আপনার হোল বিইং ওইটার মধ্যে হুম, মানে ইন্ডালজ হচ্ছে মানে আমি ওই পেইনটাকে কিন্তু গ্র্যাজুয়ালি। নারিশ করলাম। And যখন আমি লেগে আছি, আমি দেখতেছি ওকে আমার আপ ডাউন হইতেছে, আমি ডাউন হইতেছি বা আপ হইতেছি, তারপরও একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি ইভেন থাকতেছি, অ্যাভারেজে হুম। থাকতেছি, হুম। তখন ওইটা কিন্তু বুঝছি। এবং ওই লেগে থাকার কারণে দিন শেষে কিন্তু মানে বলা যায় যে না, আমি সঠিক জায়গায় যে আছি, আমি যে লেগে আছি ওটার মধ্যে একটা স্বস্তি আছে। যা, আর সেটাই। এখানে জুজুৎসু যারা প্র্যাকটিস করে বা মার্শাল আর্ট যারা প্র্যাকটিস করে ওদের মধ্যে এই এই কথাটা আছে যে হু ইজ আ ব্ল্যাক বেল্ট অর হু হু বিকামস আ ভেরি গুড স্টুডেন্ট,
অর আ মাস্টার। তো এখানে কথা হচ্ছে দ্য ওয়ান পার্সন হু ডিডন্ট লেফট, যে আচ্ছা। লাইগা আছে কনস্ট্যান্টলি, যে ছাইরা আসে নাই, মানে কনস্ট্যান্ট। সে হয়তো বা পারে না, ভালো বুঝে না, বাট লাইগা আছে। লাইগা আছে, লাইগা থাকতে 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 দ্য পার্সন হু স্টেইস এট দ্য এন্ড, হি বিকাম হি বিকামস দ্য প্রপার স্টুডেন্ট অর গ্রাজুয়ালি আ মাস্টার। তো লাইগা থাকাটা, আমরা যেরকম, আমি যদি আরো সহজ এক্সাম্পল দিই, আমাদের ডে টু ডে লাইফে অনেক এক্সাম্পল আছে। আমরা জিমে যাই, ধরেন একদিন গেলাম, 2 দিন গেলাম, 3 দিনের থেকে আর যাইতেছি না। এটা কিন্তু হয় শাওনের ক্ষেত্রেও, খেয়াল করো তুমি যদি জিমে হ্যাঁ, যায় থাকো, এবার উইল সি দ্যাট। লেগে থাকলে আমি দেখছি হ্যাঁ, দুঃখটারে ধর্ষণ করাটা ইজি হয়, তো এক্স্যাক্টলি। ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, মানে and you know যেটা how to ছিল tackle it আহ, or go যেমন through it. জয় ভাই হয়তো এটা এক্সপিরিয়েন্স করছে, যে যখন জয় ভাই সুইডেনে ছিল, রাইট, দেশের প্রতি যে টান বা গুরু, যখন আমার দেশে হুম, অনুষ্ঠান হইতেছে, সবাই একসাথে সাধু সঙ্গ হইতেছে, দেখতে পাইতেছি না। তখন যে হুম, কি হইতেছে হুম, এটা, তখন ওই ডিস্টেন্সটা এক প্রকার আশীর্বাদও বলবো, যে ঠিক আছে আমাকে দেখার জন্য মানে ই করতেছে, আমার ভিতরে যে কিছু আছে, তো এটা একটা ই দেয় যে না, আমার তো যাওয়া ভিতরে দরকার। খুব ভালো লাগছে, আমার তো স্টিল এখনো মনে হয় আমি চলে আসি বাংলাদেশে, হুম, মানে এত ই লাগে। তারপর আবার চিন্তা করি যে না, যেহেতু এখানে থাকতে হইতেছে, এটা হয়তো ওনার একটা নির্দেশ থাকতে পারে, যে এখানে ওটা তো দরকার আছে, সবকিছুর দরকার আছে। তখন আবার এটা নিয়ে নিজেকে সান্ত্বনা দিই, ওকে ঠিক আছে, আচ্ছা এখন করি নাই, নেক্সট ইয়ারে করবো, এই যে প্রিপেয়ার করতেছি, এই যে ধৈর্য ধরতেছি, আবার বলতেছি আচ্ছা এখন হয় নাই, নেক্সট ইয়ারে করবো, 5 বছর পর হবো, সুযোগটা বানানোর জন্য আমি কাজ করতেছি, এই যে ধৈর্য লেগে থাকা। লাইগা এই থাকাটা। আর যে দুঃখটা করে দেখতেছি যে আচ্ছা দুঃখ হইতেছে, ভালো লাগতেছে না, চলে যাই, আর কিচ্ছু ভালো লাগতেছে না, এই দুনিয়া ভালো লাগছে না, কাজ করতেছি করতেছি, এটার মধ্যে শান্তি পাইতেছি না। তো এই যে দেখার বিষয়, এই প্রক্রিয়া সিস্টেম আপ ডাউন হইতেছে, এটার মধ্যে লেগে থাকার বিষয়টা যে আছে। হুম, হুম, মানে লেগে থাকার দুঃখ, ভালোবাসা, তিনটাই, এবং সালাদ, হুম, মানে হুম, সালাদেরই তিনটা একটা এলিমেন্ট পার্ট। যেন। হুম, হ্যাঁ। তো আমরা পরের রুলসটাই চলে যাই। হুম, 14 নম্বর রুলস পরে বলছে। রুলসটা যাওয়ার আগে আমি ওই হুম। গুরুর এখানে সম্মুখ গুরুর একটা বৈশিষ্ট্য দিয়ে দেই, হ্যাঁ, যা হ্যাঁ, বলো। please. সাধারণের জন্য, যারা মানে হ্যাঁ, যে লাইনে নেই অথবা তাদের জন্য, যে সম্যক গুরু বৈশিষ্ট্য 1 নাম্বার বলা হয়েছে, স্কুল মাদ্রাসায় অর্জিত বিদ্যার কোনো মূল্য এখানে নেই। কোনো একজন সম্যকগুরুর সংস্পর্শে থাকিয়া তাহাকে জ্ঞান সাধন ধারা প্রজ্ঞা বা আধ্যাত্মিক জ্ঞান অবশ্য অর্জন করিতেই হবে। অর্থাৎ প্রথম শর্তই হইতেছে যে আমরা এমন এক গুরু, সঠিক গুরু হইতেছে সে, যে আমরা পাণ্ডিত্য হইলে হবে না, সঠিক আধ্যাত্মিক জ্ঞানী অর্জিত থাকতে হবে, এরকম। হুম, 2 নাম্বার হইতেছে তাহাকে চক্ষুষ্মান, অর্থাৎ দিব্য দৃষ্টি সম্পন্ন অবশ্যই হইতে হবে। ইহা দ্বারা তিনি তাহার শিষ্যবর্গের প্রত্যেকের প্রতিদিনের কর্মকাণ্ডের সঙ্গে সর্বক্ষণ জ্ঞানবান থাকিবেন। ইহা দ্বারা প্রত্যেক শিষ্যের মানসিক হাল অনুযায়ী তাহাদের প্রত্যেককে তাহার উপযোগী এক একটি শরীয়ত বা ব্যবস্থাপত্র দান করিবার যোগ্যতা অবশ্যই তাহার থাকিতে হইবে। অর্থাৎ আমার মনের ভিতরে আমি কি আছে না আছে, এটা আমার গুরু যদি না বুঝে, আমার প্রতিদিন আমার সঙ্গে যদি গুরু না থাকে, তাহলে সে তো গুরু না। এবং কিংবা এক আমি যদি একজনের প্রতিদিন গুরুর সামনে শরীয়ত না এক একটা, থাকি। হ্যাঁ এক একটা ব্যবস্থা পড়তে এক একজনের, মানে আমার জন্য সাক্ষাৎ একেবারে সাক্ষাৎ গুরু আমরা যেটা বলি, যে হুম, একটা সাক্ষাৎ সাক্ষাৎ গুরু গুরু। সাক্ষাৎ প্রয়োজন গুরু আছে। একটা নেসেসিটি, এটা একদম। ক্রাইটেরিয়া গুলার মধ্যে একটা। হুম। সূরা মায়দার 48 নং বাক্যের মধ্যস্থিত অংশে বলা হইয়াছে যে শরীয়ত অর্থ, অর্থাৎ তোমাদের মধ্যকার প্রত্যেকের জন্য আমরা দিয়াছি এক একটি শরীয়ত ও এক একটি সুপ্রশস্ত পদ বা উচ্চ পদ। শরীয়ত অর্থ ধর্মবিধান, জীবন বিধান বা ব্যবস্থা। এই বিধানের তারতম্য অবশ্যই হইতে প্রত্যেক মানুষের মানসিক পর্যায় অনুসারে, মানুষের তারতম্য অনুযায়ী প্রত্যেককে এক একটি শরীয়তের ব্যবস্থা দানের যোগ্যতা কেবলমাত্র সম্যক গুরুগণের গুরুগণেরই হইয়া থাকে। সম্যক গুরুগণ যাহার জন্য এই জীবন ব্যবস্থা দান করিবেন, তাহাই তাহার জন্য শরীয়ত। এই শরীয়ত গুরুর নির্দেশ মতো পালন করিলে সে একটি মেহনাজ, অর্থাৎ তাহার উপযোগী একটি সুপ্রশস্ত উচ্চ পথ অর্জন করিতে পারিবেন। শরীয়ত বা জীবন বিধান পরিবর্তনশীল। জীবন দর্শনে সিদ্ধ সম্যক গুরু যাহাকে যে জীবন বিধান যখন দান করিবেন, তখন তাহাই
তাহার জন্য পালনীয় জীবন বিধান বা শরীয়ত, জাতীয় শরীয়ত কখন কিরূপ থাকিবে তাহাও সমগুরুর শাসনাধীনে নিয়ন্ত্রিত হইতে হবে। আচ্ছা, এইটা তো একটা গঠনগত বিষয় হলো, আমরা হুম। গঠনগত বিষয়ের দিকে যাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু যেটা বলা হচ্ছে, যে তুমি যেটা বলতে চাইলে এর মধ্যে একটা বিষয় আই থিংক সম্যক গুরুর ব্যাপারে আর একটু ক্লিয়ার করা দরকার, যেটা হচ্ছে যে সব, ধরো, মানে আমরা যদি এক্সাম্পল টানতে যাই, যেহেতু মেটাফরিক্যাল ভাবে কথাগুলা লেখা কিছু ক্ষেত্রে, অ্যান্ড হুম। টেকনিক্যালি একটা শব্দের কিন্তু অনেক দোতনা থাকে। তো হুম। বাংলায় এই শরীয়ত শব্দটারও প্রচুর দোতনা আছে। শরীয়ত বেসিক্যালি আমি যদি ট্রান্সলেট করি, শাস্ত্র যেটাকে বলা হয়, বা শাসনের বিধান ব্যবস্থা বিধান বা বললো যেটা বিধান আর কি। বিধান হ্যাঁ। ব্যবস্থা। এখন কথা হচ্ছে বিধান ব্যবস্থা, এর মানে এই না যে আমরা লিটারেল সেন্সে এটা কোথাও লেখা, বিষয়টা তা না। প্রত্যেক ব্যক্তির জন্য বিধান কিন্তু ভিন্ন হইতে পারে, ওইটাই ডিপেন্ড বলা অন আছে। ব্যক্তির ওইটাই বলছে। হ্যাবিট। না, ওইটা হুম। ক্লিয়ার না, মানে কথাটা টেকনিক্যালি লেখা, তো আমি জাস্ট ক্লিয়ারিটির হুম। জন্য হুম। বলতেছি আর কি। সো এক একজনের ক্ষেত্রে এক 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 রকম হবে। এখন সব ফুল তো সব মাটিতে হয় না, একটা কথা আছে। সো যে মাটিটাতে ফুলটা ফুটবে ওই মাটিতে যাইতে হবে। এখন সম্যক গুরুর বিষয়টা কাছাকাছি অনেকটা এরকম, যে আপনি একজন গুরুর কাছে গেলেন, উনি যা বলতেছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার যে রিভিলেশন দরকার, বা আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এর বা যে ল্যাঙ্গুয়েজটা দরকার, ওই ল্যাঙ্গুয়েজটা আপনি পাইতেছেন না। গুরু ঠিক আছে, গুরুর কথাও ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে সেটা প্রস্ফুটিত হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু গো আরেকজনের কাছে, গিয়ে দেখতে হবে তার কাছে খাটে কিনা। তার কাছেও যদি না খাটে, আরেকজনের কাছে। এন্ড এটা খুব বড় এক্সাম্পল আমরা ইতিহাসেও দেখি, অতীশ দীপঙ্করের ক্ষেত্রে। অতীশ প্রথমে তন্ত্রমতে সাধনা করার চেষ্টা করেন। তন্ত্রমতে যখন সাধনা করতে যান, তন্ত্রতে তো নানা ধরনের মানে মানে ডাইনামিক্স থাকে, এন্ড কিছু কিছু জায়গায় সেটা এক্সট্রিম চলে যায়, ফিজিক্যাল কন্ডিশনের দিকেও চলে যায়, এক্সট্রিম ফিজিক্যাল কন্ডিশন, না খেয়ে থাকা, কিংবা শ্বাস প্রশ্বাসের বিষয় আছে, কিংবা কিছু ক্ষেত্রে নারী সাধনের বিষয় চলে আসে। তো অতীশ গিয়ে বলতেছে, না আমি এটা পারবো না, আমার পক্ষে এটা পসিবল না, বা তার বডি দিচ্ছে না, সে যাইতেছে কিন্তু সে ওটা ওই পার্টটা ক্রস করতে পারতেছে না। তখন তার গুরুই তাকে বলতেছে যে না, তুমি আমি আসলে তোমার জন্য আসলে সঠিক গুরু না। ইউ শুড গো অ্যান্ড সিক সামওয়ান হু ইজ ওয়েল ভার্সড ইন দ্য পাথ অফ বুদ্ধা। বুদ্ধের দেখানো রাস্তায় বা দুঃখ রিলেটেড বিষয়ে যে কাজ করছে, এরকম কোন ব্যক্তির কাছে যাও। তুমি যে রাস্তায় যাইতে যাচ্ছ সেটা জ্ঞান লব্ধ রাস্তা, ইয়া। তোমার জন্য ওই ওই ল্যাঙ্গুয়েজটা বোঝা সহজ, তুমি তার কাছে যাও। তো সেই ক্ষেত্রে উনি শেষমেশ ঘুরে সেই সুমাত্রায় গেলেন, তার গুরুর কাছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে সম্যক গুরু বলতে কিন্তু আমরা কোনো স্পেসিফিক একটা মানুষকে বুঝাইতেছি না। এইটা এক একজনের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। এবং এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে আহ, জিনিসগুলোকে কতগুলো ভাবে দেখতে হবে। হ্যাঁ, একভাবে দেখলে এটা এক্স্যাক্টলি, হবে একভাবে না। দেখলে হবে না। যেমন আমি ওই মানুষই না, অথচ আমি এখানে সম্মুখগুরুর একটা ক্রাইটেরিয়া সেট করে আমি তো হ্যাঁ, বলতে পারি না হ্যাঁ, যে অমুক সম্মুখগুরু তমুক না। না, আমার তো ওই লেভেলটা নেই। কারণ আমরা না, এটাও জানি যে শিষ্যের লেভেল অনুযায়ী গুরু আসে তার কাছে। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। কখনো শিষ্য গুরুকে ছাড়াও যেতে পারে। এবং হুম, গুরু যদি হচ্ছে সম্মুখগুরু না হয় তাহলে শিষ্য তার অবস্থা বুঝে চেঞ্জ হ্যাঁ, করবে। এই আমরা এই বুদ্ধের এই ক্ষেত্রে বিষয়টা এটা তো দেখতে আছে। পাই না? হ্যাঁ। এবং বুদ্ধ গুরু। প্রথমে যে গুরুর কাছে গেছেন, তাদের বুদ্ধ একটা সার্টেন টাইম পরে ক্রস করে চলে গেছেন। হ্যাঁ। এবং এটা গুরু সেই রকম গুরু হলে তিনি ছেড়েও দিবে যে ভাই হ্যাঁ, আমার হ্যাঁ, যা বলার আমার আমার ডান। আমার কাছ হুম, থেকে এবার তুমি অন্য যাও কোথাও যাও। সামনে যাও, হ্যাঁ, তো এটা এইটা অবসর ধরো। ক্ষেত্রে হইবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং এইটা এই যে এইটা হচ্ছে ওই কথাটার মতো যে যত মত তত পথ। এই এক্স্যাক্টলি, কথাটা যেমন কারেক্ট, আবার পথ কিন্তু একটা। হ্যাঁ। না, আলটিমেটলি আমি বিভিন্ন আলটিমেটলি পথ পাথেই একটা। যাই, হ্যাঁ। বিভিন্ন ফার্স্টে। পাথেই যাই, আলটিমেটলি হ্যাঁ। গিয়ে একটা পয়েন্টেই যাচ্ছি। আলটিমেটলি একটা। তো এই যে যত মত তত পথের মতো করেই তো হবে বিষয়টা। এবং এটা যে কোনো গুরুর কাছে গেলে, যেমন আমাদের গুরু দিকে নিয়ে এই প্রসঙ্গটা ধরে একবার কথা হচ্ছিল যে তুমি যেটা বললা যে বুদ্ধর কাছে যাও ভাই, কারণ হচ্ছে একটা জ্ঞানের পথ আছে, প্রেমের পথ আছে, নানান রকম পথ আছে। এবং একটা এক একটা মানুষের এসেন্স অনুযায়ী হুম, হচ্ছে গিয়ে কোন পথটা কাকে স্যুট করবে এই প্রসঙ্গটাও কাজ করে। তো সেইটা গুরুর কাছে গেলে গুরুর ফার্স্টে একটা বেসিক ট্রিটমেন্ট দেয় সবাই আসলে। হ্যাঁ, হ্যাঁ, একটা সমান কি বলে পাটাতনে নিয়ে এসে, মানে হুম, সেটা কিছু সময়ের, তারপরে যার যার ট্রিটমেন্টটা আসলে তার মতো করে হয়। এখন সেটা আমাদের স্কুলিং গুলো যদি খুব ভালো ডেভেলপ থাকতো হ্যাঁ, তাহলে আমাদের জন্য বিষয়গুলো আরো অনেক আরো সুন্দর ইজি সহজ সহজ হতো, হতো। হ্যাঁ। আমরা বুঝতে পারতাম ওই আশ্রমটা ওই ইয়াতে, ওই স্কুলটা হুম, ওই ঘরানার, ওই স্কুলটা এরকম। এন্ড আমরা তখন খুব সুন্দর করে সহজভাবে যাইতে পারতাম, আমাদের কিন্তু যা ওরকম হয় নাই। স্কুল অফ থট তো এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না বা জানি না।
তো হুম ওইটা আমাদের টাফ হয়ে যায় খুঁজে পাইতে, কিন্তু আমরা এইভাবে নিজেদের জায়গাগুলো বের করতে পারি। সেটাও হুম যেমন আছে, আবার একই সাথে হ্যাঁ অনেকগুলো চড়ে বেড়ানো, মানে অনেক হুম হুম। গুরু চড়ে ঘুরে, বেড়ানোর হ্যাঁ, কোনো কাজ। এসো কারণ এইটা এক এটা একজনের ট্রিকি আর কি, ক্ষেত্রে এক এটা এক রকম ভাবে জার্নিটা। প্লে আউট হ্যাঁ, করে। জার্নিটা তার মতো এই জন্য, যেটা বিষয় যে নিজের প্রতি অনেস্ট থাকাটা হচ্ছে কি বেসিক। কারণ ফার্স্ট আমি থিং। যদি, হ্যাঁ আমি যদি মানে আমার ইন্টেলেকচুয়াল প্লেজারের জন্য কাজগুলো করতে থাকি, মানে তাহলে আমি কি জন্য এই পথে আসি আর কি? হুম ওইটা খুব পরিষ্কার থাকা দরকার। হুম আমরা তাহলে 14 নম্বর রুলসটা পড়ি। এটা বলছে, জীবনে যেসব পরিবর্তন আসবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করো না, তার বদলে জীবনকে তোমার মাঝ দিয়ে বয়ে যেতে দাও। কখনো এই ভেবে ভয় পেও না যে তোমার জীবন আমূল বদলে যাচ্ছে। নতুন যে জীবন আসবে তা তো আগের জীবনের চাইতে উত্তমও হতে পারে। এরকম একটা কথা আর কি, আমি আগে বলবো। হুম হুম, প্লিজ। আচ্ছা, এখানে যেহেতু রুলস রুলসের মতো করে বলা, কিন্তু এই যে শেষে যে কথাটা বলা যে নতুন যেটা আসবে সেটা তো আগের চেয়ে ভালো হইতে পারে, ভালো আমি হইতে পারে। আমি আমি বেসিক্যালি ওই মূলা ঝুলানো তো অনাগ্রহী। খারাপ হইতে পারে। খারাপ হইতে পারে না, বলছে ভালো হইতে পারে, খারাপ হবে না এটা। হ্যাঁ, খারাপ হবে উত্তমও এটা হতে পারে, স্বাভাবিক বরঞ্চ। উত্তমও হতে পারে। ঠিক হ্যাঁ। আছে, বাট ঠিক আছে, মানে নিজের ভিতর দিয়ে বয়ে যেতে দিলে তো তাই হবে। তো এইটা আমরা তো, আমরা এই কথাগুলো খুব কমনলি আমাদের ভিতরে আসে বা মানে শুনি আমরা, যে ওকে লেট ইট বি। রঙিন হুম হুম কথাতেও হুম আছে, হ্যাঁ, যে শরৎকালের মতো হও, সব পাতা ঝরে যায়, তারপরে নতুন পাতা উঠবে। এগুলো আমাদের জন্য বলাটা খুব সহজ, যে আপনার এই যে চর্চার সাধনার হুম বুক হুম করতে হুম। গেলে বোঝা যায় যে হ্যাঁ। না, আমরা কোনো পাতায় ছাড়তে চাই না, সব পাতা ধরে না, নিতে চাই। সব তো ধরে দিচ্ছে। আসলে মানে যেটাকে বলে যে চয়েসলেস বেঁচে থাকা, তা মোমেন্ট আমি কিছু চয়েস করতেছি আমি মায়াতে জড়িয়ে যাচ্ছি। হুকুমটা হুম হচ্ছে লাইফ, লাইফের উইল অনুযায়ী লাইফ চলবে, কিন্তু হুম, আমরা সেটা করি না। এখানে মাইন্ড চলে আসে। তো সেই এক্স্যাক্ট। কথাটাকে আমার কাছে মনে হয়েছে বলছেন যে জীবনে যেসব পরিবর্তন আসবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করো না। বাধা দেওয়া মানেই সেখান থেকে, মানে কেন বাধা দিচ্ছি, আমি চাচ্ছি, ওখানে ডিজায়ার আসছে, আমি হুম, চয়েস করছি যে আমার এটা লাগবে, আমার এটাই হবে না, এটা তো আমার সাথে ঘটতে পারে না। না, তাহলে ওটাকে এরকম আমি তো হয়। কিভাবে প্রতিহত করব? ওই জিনিসগুলো ঘটতে থাকলে কি হচ্ছে, আমার এনার্জি ফ্লোটা তো হচ্ছে না। না। লাইফের এনার্জির তো ফ্লো আছে, আমি কি এটাকে বাধা দিচ্ছি কেন? বাধা যদি দিই তাহলে তো পেনটা খেতেই হবে। হ্যাঁ। তো তো সেটাই সেটাই চলছে। তো তার বদলে জীবনকে তোমার মাঝ দিয়ে বয়ে যেতে দাও, ঠিক আছে? কখনো এইভাবে ভয় পেও না যে তোমার জীবন আমূল বদলে যাচ্ছে, কারণ আমরা যখন এই প্র্যাকটিসটা আবার করতে যাই, যে ভাই যেটা আমি করতে চাই না, আমি জানি আমার ইমেজ তো এটা করলে এটা হবে। আমি যদি বলি শুক্রবার জুই, আমার তো কয়েকটা বৈশিষ্ট্য টাস টাস করে চলে আসবে, জয়কে বললেও চলে আসবে, শাওনকে বললেও চলে আসবে। এখন তাহলে মানে এই জিনিসগুলোকে, কিছু কিছু জিনিস ভাঙা, আমরা বলি যে ঠিক আছে আমাদের চাওয়া কতটুকু, কতটুকু চাওয়া হইতে পারে, বাঁচার জন্য কতটুকু দরকার। এই এই জায়গাগুলো ইনফ্যাক্ট এগুলো, এটা খুব ভালো করে পুঁজিবাদের সাথে চলে যায়, যে ধরো আমি বই কিনে কিনে আমি জড়ো করে ফেলছি, খুব ভালো ভালো বই কালেকশন, আমি পড়ি না আমি। করা হয় না। তাহলে এটা কিনে চাল হলো, এটা ইউর আমার জাস্ট অ্যাকুমুলেটিং এটা ওয়েলথ। আমারও আছে, এটা আমারও আছে। আমার সবারই আছে কম বেশি। মানে অসংখ্য বই আছে, অথচ একটা ধরা হয় না। হ্যাঁ, একাডেমিয়াতে যারা থাকে এদের কাছেও সেম। এটা এটাই কমন। কিন্তু পুঁজিবাদের কনসেপ্টই এটা, বা হ্যাঁ। অধিক ডিজায়ার অ্যাকুমুলেশন, থেকে, অধিক অ্যাকুমুলেশন অফ ডিজায়ার থেকে, ওয়েলথ, হ্যাঁ। আমি অ্যাকুমুলেশন অফ নলেজ, যতটুকু ইন্টারেস্ট, সেম থিং। আমার ভালো ভালো বইগুলা কালেক্ট করার প্রতি ইন্টারেস্ট, মানে আমি কালেক্ট করে রেখে দিতেছি, বাট হ্যাঁ, পড়তেছি না। পড়া হচ্ছে না, তো হ্যাঁ, পড়া না হইলে ওই বইয়ের তো আসলে পয়েন্ট নেই। হ্যাঁ, মানে আমি অনেকগুলো কিনে রাখলাম আর কি, তো বইয়ের এরকম। পারপাসই তো পড়া। যদি না পড়ি তো তাহলে কি এখানে হলো? এই কথাটা আমি অনেক দিন আগে, বেশ অনেক দিন আগে এই প্রশ্নটা উঠাইছিলাম আমাদের আলোচনায়। তো এখানে অঙ্কন ভাই হয়তো বলছিল যে আচ্ছা ঠিক আছে কিনছেন, ভালো হয়েছে, হয়তো এমন একটা সময় আসবে তখন কিন্তু আপনার এটাও পড়তে ঠিক, মন। এটাও ঠিক, হ্যাঁ। তখন এটাও আমি ঠিক। বললাম যে, ঠিক আছে, কথাটা কিন্তু ভালো লাগছে। হুম আমি হুম। তখন আমি পার হইলাম। কারণ এমন কিছু বিষয় আছে যে এই বইগুলো এত রেয়ার, এই বইগুলা হ্যাঁ, কিন্তু সহজে একবার হারায় গেলে আর পাবেন পাওয়া না। যায় না। না। যে তুমি কারণে বিশ্বাস আমার করো, কনসেপ্টটা ওই জায়গায় যে আমি এই কারণে কোনো একটা ভালো বই পাইলে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই করি আমার এটা নিয়ে আসতে, হ্যাঁ, অ্যাটলিস্ট একটা copy রাখতে। কারণ ইন এইটা, ফিউচার এটা থাকবে কি থাকবে না উই কোনো ডোন্ট নো। গ্যারান্টি। এবং ইন ফিউচার এমন হতে পারে, এমন একটা প্রসঙ্গ চলে আসলো যখন আমি জানি যে এই ওটার অ্যান্সার ওই বইটাতে আছে। So, হুম হুম হুম, আমি নিয়ে নিতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি তোমার কথা একদমই বুঝতে পারছি। এবং ওই কারণে আমি আমি, বইগুলা হ্যাঁ, বাসা চেঞ্জ করলে যদি আমি বুক সেলফটা না নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে আমি চেঞ্জ হইনি পুরোপুরি। হ্যাঁ, কারণ কখনো কি হয় যে বইগুলো তো দেখা আছে, ওকে কোন বই কি থাকতে পারে কিছুটা হইলেও জানা আছে, তারপর হঠাৎ হুম, করে কিছু একটা মনে হলে আমি কিন্তু ওই বইটাতে খুললাম। যাচ্ছি। হ্যাঁ, হয়, এটা হয়। হ্যাঁ,
তো যাই হোক, এটা তো আমরা বইয়ের ক্ষেত্রে বলে একটু আবেগী হয়ে গেছি, কিন্তু ধরো এরকম অনেক কিছু আছে। এরকম হ্যাঁ পোশাক আশাক হতে পারে, আমাদের চিন্তার ক্ষেত্রে হ্যাঁ হতে পারে, তাই না? হ্যাঁ না, কত হ্যাঁ। ম্যাটার আছে, ম্যাটারের তো শেষ নাই। না। ফুডের ক্ষেত্রে হতে পারে। তো এইটাই আর কি, যে আমরা মজুদ করছি যা কিছু আর কি, কিন্তু এই লাইফের ফ্লো, লাইফের এনার্জি বা বেঁচে থাকার জন্য কতটুকু দরকার, যেটা দিয়ে আমরা আলাপ শুরু করলাম, সেরকম একটা হুম জায়গায় এসে যে ভারসাম্যপূর্ণ যে কথাটা আমরা বলতে চাই, প্রকৃতির ফ্লো, ন্যাচারাল ফ্লো, কসমিক ফ্লো। কারণ হচ্ছে কসমোসেও আসলে ওই ইয়াটা নাই, ওই ফ্লোটা চলে, লাইফের ফ্লো চলে, যেটা আসলে আমাদের ক্ষেত্রে এই তুলনাটা যখন আমরা দিতে চাই। এবং এইখানে যখন এই যে ইমেজ টিমেজ বা যেটাই হোক, এই জায়গাগুলোতে আমরা মানে যে কারণে আমাদের কাঁধ স্টিফ হয়ে যায় না, আচ্ছা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। হচ্ছে। মাঝে মধ্যে যখন আমার মানে ভালো অ্যাংজাইটি হয়, বাস টাসে যখন খুব রাফ চালায়, আমার তাকায় মানে কি চালাচ্ছে না হ্যাঁ চালাচ্ছে, মানে আমি হ্যাঁ। একটা এক্সাম্পল দিচ্ছি, তখন দেখা যায় যে এই জায়গাগুলো মাসল স্টিফ হয়ে গেছে। হুম তো আমি জিনিসটা তো কন্ট্রোল করতে চাচ্ছি, হুম। and আমি কন্ট্রোল করতে চাচ্ছি। আমি ধরো আমার মানে প্যানিকই হচ্ছে যে তো শ্বাসকষ্ট হচ্ছে, বোধহয় আমি এখন মরে যাবো, কিন্তু আমি এরকম হ্যাঁ। টেবিলটা চেপে ধরে কি কাকে ঠেকাচ্ছি, আহ, কাকে এটা হয়, ঠেকাচ্ছি। But এটা হয়। এখানে অ্যাড ইজের একটা ব্যাপার আছে না, যে ওকে ঠিক আছে, ওকে, হুম। এটা তো ইজ এত ইজ সহজ না। জায়গাটা আসে না। না। এক্স্যাক্টলি, যেই কারণে মানে ওষুধের কথাটা আসলো, যে আমরা অলরেডি একটা দুনিয়ায় আছি যেটা আমি জানি যে রিপেয়ার করা লাগবে, এবং আমি হুম এম্প্যাথ হচ্ছে অন্য মানুষদের ফিলিংস, নিজেরটা সব বুঝতে পারতেছি, দেখি আমার ডিপ্রেশন অ্যাংজাইটি বেশি। হুম। তো এটাই হচ্ছে ওই, এটাও জাহান্নামের ওই অনল, যে বুঝতেছে যে এটা কেন হচ্ছে, এবং সে ওইখানটাতেও একটা প্র্যাকটিসে আছে। সো হ্যাঁ তো এই এই যেহেতু আমি নিজে এটা নিয়ে সাফার করছি, লম্বা বছর ধরে করতে থাকছি, তো এটার মধ্যে দিয়ে আমাকে মানে আমি অনেকবারই, তো আমাকে যেতে হয়, এখনো যেতে হয়। হুম তো তখন তখন আসলে মানে ওই ইজ হইতে পারার যে জায়গাটা, মানে ওইটা হুম। ওই বোঝা যায়। আমি বুঝতে পারি যে নদীর এই পারে আছে আমি, খালি হ্যাঁ। ওই পাড়টাতে গেলেই এটা ইজ অন্যরকম খেলা হবে হবে। কিন্তু হ্যাঁ, যাওয়া হয় না। হ্যাঁ, বা এটা যাওয়াটা, ঠিক। যাওয়াটা আমার হাতে অতটা থাকে না, তাহলে এই যে থাকেই না, লিটারালি থাকে না, না। প্যানিক আর অ্যাংজাইটি যেটাই হোক, যে কারণে হোক, এটা তো একটা পিওর ইমাজিনেশন। হ্যাঁ কমপ্লিট। যে আপনি হ্যাঁ, দিব্যি বইসা আছেন কিন্তু দেখবেন যে আপনার অস্বস্তি লাগতেছে। হ্যাঁ, পাশ দিয়ে আমার বেশি হয়, যেমন রাস্তায় আমার বেশি হয় যে হাঁটতেছি কিংবা একটা যেহেতু আমি অ্যাক্সিডেন্ট করছি আগে, আমার রিলেটেড ইস্যুজ আছে, তো দেখা হুম, যায় যে আমি বসে আছি, পাশ দিয়ে একটা গাড়ি গেল, আই এম লাইক ওকে, কিছু একটা হইলো। এখন এই জিনিসটা তো আপনি ইমিডিয়েটলি বাদ দিতে পারবেন না। হুম, গ্র্যাজুয়ালি যেটা রিফ্লেক্স হয় যেটাকে আমরা বলি, তাই না, হ্যাঁ একদম আমাদের রিফ্লেক্সে, ভিতরে বসে আছে। রিফ্লেক্সও অভ্যস্ত, রিফ্লেক্সও হুম। অভ্যস্ত, যে কারণে রিফ্লেক্স বাদ দেওয়াটা জরুরি কিছু কিছু ক্ষেত্রে, মানে আনলার্নিং এর জায়গাটা। হ্যাঁ, পা হ্যাঁ নাচানোটাকে জন্য বলে যে হ্যাঁ খেয়াল করে পা নাচানোটা হ্যাঁ। বন্ধ করা। খেয়াল করলেই পা নাচানো অটোমেটিকলি অফ হয়ে যায়, কারণ তখন আমি চেষ্টা করলে ওই রিদমে আসবে না। সেটা আমার ক্ষেত্রে লাস্ট 30 মিনিট হইতেছে, আমি নাড়াইতেছি, আমি খেয়াল করতেছি, নাড়াইতেছি আবার থামতেছি, হ্যাঁ পা হ্যাঁ নাড়াইতেছি, পা নাড়াইতেছি, থাম, হ্যাঁ। নাড়াইতেছি, না। এই জিনিসটা আমি এখন চলছি আমার সাথে একমাত্র হইতেছে আমার। দ্যাট হ্যাপেন্স। না। আমাদের হয়, এই জিনিসগুলো কমনলি হয়। যেমন আমি কয়েকদিন আগে রাত্রেবেলা মানে হয় না স্লিপ প্যারালাইসিসের মতো, হুম। সাডেনলি আই ফেল্ট লাইক আই কুডেন্ট ব্রিথ। লাফ হুম, দিয়ে উঠে এরকম এরকম হাত পা ছোড়াছুড়ি করতেছি, বেড কাভার ধরে টানাটানি করতেছি, বাট দেন এগেন আই এম ব্রিদিং। আমি কিন্তু ব্রিথ করতেছি অলরেডি, বাট আই ফিল যে ব্রেনে ইয়ে হচ্ছে যে না, নট ব্রিদিং। বাট গ্র্যাজুয়ালি দেন দ্য কনসিয়াসনেস কিকড ইন, যে ওকে না, হোয়াটস হ্যাপেনিং। হ্যাঁ, হ্যাঁ, And when this question came, what's happening, everything stopped. ওকে না, কিছুই তো হয়নি। রিফ্লেক্সিভ নানা ধরনের ইস্যুস হইতে পারে মানুষের ক্ষেত্রে। এখন ওইটাকে আপনি কিভাবে দেখতে পারবেন, দেখলে হ্যাঁ, গ্র্যাজুয়ালি জিনিসটার ইন্টেন্সিটি কমে আস্তে আস্তে। আমার ক্ষেত্রে আমি খুব ক্লোজলি দেখছি যে আমি যদি এই যে বাসে যাচ্ছি, আমি যদি খুব অ্যাওয়্যার থাকি, খুব দেখতে থাকি, মানে ওই দেখার মধ্যে থাকা হয়েছে, ওই জিনিসটা বদার করতে পারে না বেশি একটা। অ্যাংজাইটির ক্ষেত্রেও সেম, কিন্তু সহজ না জিনিসটা। না, জিনিসটা হলো এই, সেটাই, সেটাই। একদমই সহজ না। একদিন হয়তো বা হয়েছে, বাকি হুম, 10 দিন হুম, সেম। বেশিরভাগ দিনই হয়নি আমার ক্ষেত্রে, তো খুব এক্সট্রিম। তো কঠিন কেন রে ভাই? জীবন দুঃখময়, এটাই বারবার আমাদেরকে পয়েন্ট আউট করতেছে। লাইফ লাইফ ইজ হ্যাঁ, থ্রোয়িং জীবন থিংস অ্যাট ইউ। সময় কেন রে ভাই? স্বস্তিময় হইলে না, সমস্যাটা কি আছে? স্বস্তিময় হওয়ার জন্য যে কন্ডিশনস দরকার, সেই কন্ডিশনস তো গ্রো করতে হবে। শাওন, ঢাকায় চলে আসো, হ্যাঁ। আমরা আরো বেশি বেশি, আরো বেশি বেশি হ্যাঁ, সামনাসামনি আমরা মিট একটা করলে বড় আমাদের। টেবিল নিয়ে নেক্সট পডকাস্ট করি, সামনাসামনি বসে, হ্যাঁ, দুই অবশ্য পাশে। নিজেরা সামনাসামনি দেখা সাক্ষাৎ করলে হ্যাঁ নিজেদের আরো বেটার। বেটার লাগবে। ট্রু। খুব ইচ্ছা হইতেছে এখনই চলে আসি। চলে আসো।
আর হয় যে আমরা তোমাকে বারবার ইনফ্লুয়েন্স করতেছি, চলে আসতে মানে চলে যেটা আসতে। হইতেছে সেটাকে আমাকে গ্রহণ করে নিতে দিতেছে, আমি আসতে পারতেছি না। না, সেটাই। দ্যাটস পেইনফুল তো এজ ওয়েল। আমার না এক্স্যাক্টলি মানে ইয়াটা মনে পড়ছে না, কিন্তু এই যে যখন আমরা ধরো এই যে ইমেজ টিমেজ ইত্যাদি বা লাইফের ফ্লোটাকে যদি যেতে যেতে থাকি, হুম তাহলে যেটা করতে হবে যে আমাকে আসলে এই যে বিষয় ছাড়ার প্রসঙ্গটা তো আসতেই হচ্ছে হুম। স্বাভাবিকভাবে, তাই না? তো এই প্রসেসটাতে আসতে থাকলে প্রচন্ড একটা ফিয়ার কাজ করে যে হ্যাঁ। আমি তো সবকিছু হারিয়ে ফেলছি তখন না। হুম যেহেতু আমার বেইং অত বড় না, তো আমি তো মানে এখন আমি খণ্ডিত অস্তিত্ব বুঝি। আমার কলম, আমার বডি, আমার বাপ, আমার মা, আমার দম, হুম আমার দেহ, আমি মরে গেলাম, কিন্তু আমি যে এই অখণ্ড বা ইনফিনিটির পার্ট, ওই বোধটা তো আমার ভিতরে আসতেছে না। একটুখানি জ্ঞান ট্যান সবার সাথে কথা বলছি যখন, ভালোবাসা দায়ামি সালাত করলে একটা পর্যায়ে গিয়ে কিছুটা এসে ওইটা আবার গড় হয়ে যাচ্ছে, ওটা তো আমার ভিতরে থিত হচ্ছে না। ফলে ওই সময় একটা প্রচন্ড ভয় কাজ করে। এবং মানে ওই ওইটাও এই দুঃখেরই অংশ কিন্তু ভীষণ ভাবে। এবং এটা গুরুজি আমাকে বলছিলেন যে এটা সুফিদের মধ্যে খুবই কমন একটা ঘটনা এবং হওয়ার মতোই ঘটনা। তুমি যখন বুঝতে পারবা যে মানে আমরা যখন বুঝতে পারি যে আমরা মায়ার জগতে আছি, হুম কারণ যা কিছুকে নিয়ে আমি আমার অস্তিত্বকে ডিফাইন করছি তার কিছুই নাই আসলে। হুম। হ্যাঁ, আর সেগুলো মানে কিছুই নেই। রিয়েলিটিতে তখন নাথিং হ্যাঁ, তখন এক্সিস্ট। তখন আমি কোথায় গেলাম? হ্যাঁ, ওইটাকে তো মেনে নেওয়া যায় না, তাই ইমিডিয়েটলি না? তো মানাটা কষ্ট, কারণ হচ্ছে ইনফ্যাক্ট আমরা তো অভ্যস্ত না। হ্যাঁ, মডার্ন ফিলোসফি তো ওই পর্যন্তই বলে যে আমার অস্তিত্ব আছে কারণ তোমার অস্তিত্ব আছে। হ্যাঁ তুমি আমাকে বলো যে ও আমি তো জুয়াপুকে দেখতে পাচ্ছি তাই আমি আছি, হ্যাঁ। কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটি তো এটা বলে না। না। এইখানে থেমে থাকে না আমাদের কোরআনে, এবং আমাদের প্রাচ্যের চিন্তা আরো অ্যাডভান্স, বিয়ন্ড হ্যাঁ। জায়গায় চলে গেছে, যেটা আসলে মানুষ আর তার্কিক জায়গাতে গিয়ে আর পার্টিসিপেট করে না এইখানটাতে। না। কেন করে না? কারণ ভালোবাসার অভাব। হ্যাঁ। এবং লাইগা থাকার যে ইন্টেন্সিটি দরকার ওইটাও থাকে না। অলসো তাদের ভালোবাসার অভাব, আগুনের অভাব, হ্যাঁ, যেটাই হোক। ডেফিনেটলি সবই। লেগে থাকার জন্য যেই অভাব দরকার সে অভাবটা এদের নাই। হ্যাঁ, নাই। হুম। হ্যাঁ, অভাব নাই। এটাও নাই। আবার এর এটাও দেশে ঠিক। অভাব যেন না থাকে, যত রকম সিস্টেম দরকার ওদেরকে দিয়ে রাখছে। এবার না, দেখো তোমার, সিস্টেমের হ্যাঁ, ব্যবস্থা করা তো ইজি ওই হুম। তোমাকে হিসাবে। এবার একটা মজার কথা বলি যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমার রুমে এই কথাটা অনেক সময় ধরে টাঙানো ছিল। কারণ আমার এই ফিয়ারটা, আমার এই একা হয়ে যাওয়ার ফিয়ারটা প্রচন্ড ভাবে আছে। তো সেখান থেকে একটা কোরআনের একটা আয়াত ছিল, সদর বাবা ট্রান্সলেশন এরকম আছে যে আল্লাহ বলতেছেন যে আল্লাহকে ভালোবাসা বা আল্লাহর প্রতি ঈমান আনার একটা মানে ভীষণ উম, ইয়ের জায়গা হলো, প্র্যাকটিসের জায়গা হলো মনের শূন্যতাকে ভয় না পাওয়া। হুম হুম তো তখন মানে এইটাও এত সহজ না, আমার হয় না, কিন্তু ডেফিনেটলি আমি জানি যে কিছু হোল্ড অন করা যাবে না আল্লাহ ছাড়া, এটা তো সত্যি। একমাত্র সেই হচ্ছে মানে ওই যে নিত্য অনিত্যর যে প্রসঙ্গটা আনলাম, হুম সেই অনাদি, সেই অনন্ত, সেই অখণ্ড। হুম। তো আমার যখন এই অবস্থা হচ্ছে, আমি না মাকে ধরতে পারছি, মা তো নাই, আল্লাহ আমি কি করবো? হ্যাঁ। এ নাই ও নাই কিছু নাই, কিন্তু তাকে আমি অ্যাটলিস্ট হোল্ড করতে পারি। হুম। মানে যদিও এটা ম্যাটেরিয়ালিস্টিক থট থেকে হ্যাঁ তখনও, হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি তো আল্লাহ হইতে পারি নাই ফলে। এবং হচ্ছে এই যে উনি যে আমাকে বলে দিলেন না যে মনের শূন্যতাকে ভয় না পাওয়া, মনের হুম শূন্যতা, মনের যে শূন্য জায়গাটা হয়, হুম। ফার্স্টে এটাকেই ফিল করা যে হ্যাঁ। মনের শূন্যতা কি আসলে। মনের আবার কি শূন্যতা বলতে চাচ্ছে? মাইন্ডলেসনেস একটা খুবই স্ক্যারি থিং, ভয়ানক মানে ইন জায়গা। আ ওয়ে, হঠাৎ করে যদি ইফ ইউ নট এক্সপেক্টিং, ইটস স্ক্যারি। হ্যাঁ বাট মানে ইফ ইউ মনের নো শূন্যতাই যে তাই জিনিসটা হচ্ছে ডেথ। স্বস্তিদায়ক, হ্যাঁ, মনের স্বস্তিদায়ক শূন্য বিষয়টা ধরতে তখন আর ভয় লাগে না। মনের শূন্যতাটাই ডেথ, বাট আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট ইট? এক্স্যাক্টলি। তো ইফ ইউ অ্যাকসেপ্ট ইট দেন ইটস ইজি। দেন ইটস ইজি, দেন এই লাইফের ফ্লো হ্যাঁ, যে চলতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাইলে জীবনে পরিবর্তন আসুক, ইউল গো হ্যাঁ, উইথ ইট। তখন মানে আমি, হ্যাঁ, জান্নাতে প্রবেশ হচ্ছে, সামাদ হ্যাঁ, আল্লাহর প্রসঙ্গটা ঘটছে। ওইটা ছাড়াও আরেকটা ওয়ে হয়, বা একটা মানে একটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে লাইফ উইল থ্রো থিংস এট ইউ কনস্ট্যান্টলি, ইট ডাজ। হুম। অ্যান্ড টিল ইউ রিয়েলাইজ দ্যাট ইট উইল কিপ থ্রোয়িং থিংস ইয়া এট ইউ। হ্যাঁ, কারণ যে বলে না হ্যাঁ যে একটা পরীক্ষা থেকে শেষ হলে আরেকটু বড় পরীক্ষা আসে। হ্যাঁ। গ্র্যাজুয়ালি যতক্ষণ পর্যন্ত আমার ওইটা রিয়েলাইজেশনে হিট করতে না থাকবে, ইট উইল গো ইন লুপস। আমি সাইদ বলছে বাইপাস ভগবানের করলাম, মতো। আবার লুপে পড়লাম, আবার বাইপাস করলাম, লুপে পড়লাম। হ্যাঁ।
যে সাইদ হোসেন খোকনের মতো প্রশ্ন করতে চাই, কেন? কেন? আমি কেন? Cause it's you. That's the simple answer. সেটাই Cause আমি it's কেন? you. Cause it's you. মস্ত আমি কেন? হ্যাঁ, আবার এই যে আমি কেন? এই যে সেন্স আমি কেন, তার চেয়ে বড় কথা আমি এই সেন্সটা, দ্যাটস আমার দ্যাটস ইউ, সাথে কেন? দ্যাটস দ্য থিং। মানে একটু মাসুম জন্ম হলেও তো হতো, দরকার ছিল। ওইটা হইলে তো ভালোই হইতো, যে চিল গাই ফ্রম বাই বার্থ, পকেটে হাত দেয়া চুপচাপ দাঁড়ায় আছি, দেখতেছি কি হচ্ছে জীবনে। চিল গাই হইতে লিটারেলি ইউ হ্যাভ টু বি আ চিল গাই। মানে এইটাই আলটিমেট বিষয়, লাইফের লাইফের গতিকে হ্যাঁ, তার যাইতে মানে দেয়া। ইগনোর করে চিলগাই না, বুঝা চিলগাই। মানুষ আবার চিলগাই শুনলে যে না হ্যাঁ বাইপাস হ্যাঁ, করো, আসলে ইগনোরেন্স, বাইপাস করলে ইগনোরেন্স ইজ ইট উইল ব্লিস, কাম ব্যাক। হ্যাঁ, কথাটা তো কিন্তু সেজন্যই আছে। কিন্তু কথা হলো ইটস নট ব্লিস, কজ ইউ উইল ফল ইন ইট অ্যান্ড ইউ উইল বি ইন দ্য লুপ কনস্ট্যান্টলি, বাইরে হতে পারবেন না। দুঃখ নানাভাবে আসবে, আরো বড় হয়ে আসবে, একই দুঃখ বারবার আসবে। ওয়াই? ওই ইগনোরেন্স আর ওইটার যে সাফারিং, সেটা দেখো কোন লেভেলের, ওইটা তো ভয়ঙ্কর। সে মানে কারণ কতখানি আপনি বেসিক। টেরও পাইতেছেন না যে আপনি সাফার হ্যাঁ করতেছেন। মানে ওইটাই, মানে ভলেন্টিয়ার আরেকটা সাফারিং জিনিস না আমি তো। খেয়াল করছি, না। তোমাদের সাথে হয় কিনা, লাইক, হ্যাঁ। ওকে, আমাকে একটা দুঃখ দিছে, রাইট? হ্যাঁ। হুম। দেখছি, ওকে, আমি এটাতে ধৈর্য নিয়ে কন্টিনিউস করতেছি করতেছি, দুঃখ যাইতেছে না যাইতেছে না। হ্যাঁ। যখনই গিভ আপ করছি, দুঃখটা চলে গেল। মানে এমন একটা আনসার যে লাইক, ও তুমি তো আরেকটু হ্যাঁ। হলে তোমাকে দিয়ে দিতাম। আরে ভাই, আমি তো শর্ট টাইমও করছি, লং টাইমও করছি, তোমার তো ছাড়ো নাই। আর হ্যাঁ। এমন একটা ভাব যে লাইক, আরেকটু তুমি চেষ্টা করো, তোমারটা আমি দিয়ে দিতাম, হয়ে যেত। পেইনফুল। ঠিক। মাঝে না মধ্যে এটা, মনে হয়, ঠিক এটা আছে, ঠিক, আমি একটা হ্যাঁ। জিনিস এখন ধৈর্য নিয়ে ধরে আছি না। আমি হুম। আমি জাস্ট আমি জানি যে আচ্ছা, আমি এখন যদি এটা গিভ আপ করি, এমন একটা রেজাল্ট আসবে যে আচ্ছা তুমি মানে আরেকটু হলে এটা পারতা। বাট এখন দিতেছে না। না, না, লাইগা থাকতে হয় কনস্ট্যান্ট, হোয়াট এভার ইউ ডু, ইউ মাস্ট আরেকটা কিপ গোয়িং মজার এট আমি ইট। দেখছি, সেটা হচ্ছে যে ধরো একটা বিষয় আমি আপসেট হয়েছি, হুম। সেটা আমাকে ভোগাচ্ছে, ফিজিক্যালি মেন্টালি ভোগাচ্ছে। হুম। তারপরে জিনিসটা আমি একটু করে দেখলাম যে মানে এটা আনরিজনেবল, ঠিক আছে, বা ওইটার জন্য আমি ভুগবো কেন, বা অ্যান্ড আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু আমার ভিতরে একটা মানে এই যে কচলানো বন্ধুর মতন ইগোটা কাজ করতেছে, যে হ্যাঁ। আমি এখন যাব না, হ্যাঁ। এখন আমি যাব না। ঠিক আছে, এরকম করে। বুঝছি। মানে আমি বলতেছি, আরে হাতে কিছু একটা লেগে থাকার মতো, যে আমি এরকম করতেছি, ইটস কিন্তু নট ও গোয়িং অফ। তাও ধরে থাকতেছে। মানে এটা হুম। একটা খুনসুটি মার্কা বিষয়, মানে যখন আমি হ্যাঁ। সিরিয়াসলি আর রেগে নাই, কিন্তু হুম। আমি দেখতেছি যে তারপরে একটা কিছু আছে যে যে আমি স্বীকার করতে চাচ্ছি না যে আমি রিয়াক্ট করছি, ঠিক আছে। হ্যাঁ, দ্যাটস ইগো, ওটা ইন আরেকটা, সাটল ম্যানার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইগো আর আরেকটা একটু লেভেল। সাটল ম্যানারে, আর কিছু না। এন্ড এটা খুব হয়, এটা মানে খুব আমি হয়, আমার ক্ষেত্রে সরি হয়। হয়ে গেছি ভেতরে ভেতরে, হ্যাঁ, কিন্তু আমি মুখে বলতেছি না। আমি আমি অনুশোচনায় মানে মইরা যাইতেছি গা, কিন্তু মুখে বলতেছি না। এটা হয়। হ্যাঁ। এটা খুব কমন। আমরা কি 15 নাম্বার রুলসে যাব? হ্যাঁ, 15 নম্বর রুলে আমার মতে লাস্ট আমাদের রুলস যাওয়া আমরা উচিত। চলে আসি। কারণ আমরা মোটামুটি। এটা বলছে যে ভেতর এবং বাইরে উভয় দিকেই মানুষকে গড়ে তোলার কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন স্রষ্টা। তার সম্পূর্ণ মনোযোগ রয়েছে মানুষের দিকে। প্রতিটি মানুষই এমন এক শিল্পকর্ম যার সৃষ্টির কাজ কখনো সম্পূর্ণ হয় না, কিন্তু হুম। ক্রমেই কেবল নিখুঁত হয়ে উঠতে থাকে। আমরা প্রত্যেকেই এক অসম্পূর্ণ শিল্পকর্ম, একই সাথে পরিপূর্ণ হয়ে ওঠার আশায় এবং অপেক্ষায় দিন কাটাচ্ছি। স্রষ্টা আমাদের প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করেন, কারণ মানবজাতি হচ্ছে এক দক্ষ চিত্রকরের তৈরি এমন এক চিত্রকর্ম যেখানে এমনকি একটি বিন্দু সম্পূর্ণ ছবিটির জন্য খুবই দরকারি। হুম। এবার শাওন বলো আগে। হুম। হ্যাঁ, প্রথমে তাদের জন্য বলতে চাই যারা চিন্তা করে যে কিয়ামত হবে, সবাই সব শেষ হয়ে যাবে। সো 2 মিনিট সাইলেন্স এন্ড স্যাড ফর দেম। লাইক, এত কষ্ট করে স্রষ্টা যে বিলিয়ন্স অফ ইয়ার ধরে এই মানব জাতির আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সে হ্যাঁ। তার যে শিল্পকর্ম, আমাদের যে দেহটা, আমাদের যে কাঠামো গুলা হয়েছে, রাইট, হুম। এই শিল্পকর্ম, সে এত পরিশ্রম করে, এত লম্বা সময় ধরে, বিলিয়ন্স অফ বিলিয়ন্স ইয়ার পরে আমরা এই এই পর্যায়ে আসতে পারছি, এটা কি শেষ করে দিবে? প্রশ্ন আর কি, প্রশ্ন রাখি। হুম।
জয় ভাই কন্টিনিউস করেন। তা আমি তো কোয়েশ্চেনের উত্তর জানি না। কোয়েশ্চেন উত্তর তো তুমি দিবা। না, প্রশ্ন আপনার জন্য না, প্রশ্ন সবার জন্য। ও, বাট বাকি দুনিয়া আপনি জাতির কাছে প্রশ্ন রাখলা না, নাকি? মোটামুটি আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে কিয়ামত হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। তো তাদের জন্য এই প্রশ্নটা যে, যে স্রষ্টা যে স্রষ্টা আমাদেরকে এত ভালোবাসে, এত যত্ন করে আমাদেরকে বানাইছে, এই বিলিয়ন্স অফ বিলিয়ন্স ইয়ার ধরে আমরা যে আজকে এই পর্যায়ে আসতে পারছি, সেটা কি সে ধ্বংস করে দিবে? আরো সহজ উত্তর দেই। হ্যাঁ, আরো এখানে একটা সহজ হিসাব আছে, এর অ্যান্সার ফাইন্ড আউট করো খুব ভালো। আর তুমি ধরো অনেক যত্ন তো নিয়া অনেক সময় নিয়ে একটা ছবি আঁকলা, হেবি সুন্দর করে একটা ছবি আঁকলা, তুমি তোমার ছবিটা কি পোড়াইবা? খুব সহজ, কি? একদম ভালো একটা সহজ ভাবে বলতে। সহজ সহজ কথা এটা, এখন তুমি পোড়াইবা কিনা এবার তুমি ডিসাইড করো। এখন চিন্তা করো, স্রষ্টার কথা যখন আমরা বলতেছি তার মানে ভালোবাসার একটা বিশাল পুল, তাহলে সেইখানে বিষয়টা কিরকম হবে? হুম। আর আমরা শেষ বলতে আসলে কিসের শেষ বুঝাইতেছি? কারণ যখন মানে এই কোয়েশ্চেনটা আসতেছে যে আমি শেষ করব কিছু একটা, আমি আমার সৃষ্টির শেষ টানবো। শেষ টানা তো মানে কমপ্লিট করা, ইউর কমপ্লিটিং ইট, ইটস নট এন্ডিং ইট। শেষ অর্থটা কমপ্লিট বোঝানো হচ্ছে। আমি একটা কাজ ধরছি, স্রষ্টা তো কাজ করতেছেন, বানাচ্ছেন, তাই না? কারিগর, কারিগর শব্দটাই ব্যবহার করলাম, তৈরি করেন যেহেতু। তো তৈরি যে করতেছে তার কাজ শেষ করবে সে, তার মানে কি সে পেন্টিংটা নিয়ে আগুনে ফালাই দিব না, পেন্টিংটা লাস্টে গিয়ে সে লাস্টে একটা পরিপূর্ণতা দান করবে, এই হলো পেন্টিংটা হইলো কমপ্লিট। তো আমরা এই শেষ বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারি না, কারণ কনস্ট্যান্টলি হিউম্যান, মানে আমরা যদি হিউম্যানদের ইয়ে দেখি, আমরা কি ডেভেলপড হইতেছি কনস্ট্যান্টলি যত। আর হিউম্যান অ্যাজ ইন নট দ্য হিউম্যান সিভিলাইজেশন, অ্যাজ আ বিইং কনস্ট্যান্টলি আমরা ডেভেলপ করতেছি নিজেদের ভিতরে 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 কনস্ট্যান্টলি দের ইজ সামথিং চেঞ্জিং উইদিন ইউ, এন্ড ইফ ইউ আর অ্যাওয়্যার ইটস হ্যাপেনিং, ইটস হ্যাপেনিং মোর টু ইউ, মানে অন্যান্য মানুষের থেকে। ওদেরটা হচ্ছে একটু স্লোলি হচ্ছে, তুমি অ্যাওয়্যার হচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি করতে পারতেছো, অ্যান্ড কমপ্লিট হচ্ছে জিনিসগুলা, তুমি আস্তে আস্তে কি নিজের পরিপূর্ণতা লাভ করতেছো, তাই না? আমরা এখন এখন আমাদের সবগুলা কোয়েশ্চেন, মানে আমি সবগুলা রেফারেন্স থেকে যদি টানি, আমরা কি বলছিলাম? আমরা ভালোবাসার সন্ধান করতে হয়, ভালোবাসার সন্ধান আমরা করি যাতে আমরা পরিপূর্ণ হইতে পারি। ওইটা আমাকে পরিপূর্ণতা দিচ্ছে, কারণ আমি পরিপূর্ণ না। অ্যান্ড এই পরিপূর্ণতার জন্য আমি ভালোবাসার সন্ধান করি, সন্ধান করতে গিয়ে আমি নানা জায়গায় ধাক্কা খাই, নানা ধরনের দুঃখের বোধের মধ্যে পড়ি, আমার মধ্যে নানা ধরনের মানে কন্ডিশনিং হইতে থাকে কনস্ট্যান্টলি। অ্যান্ড গ্র্যাজুয়ালি কি হচ্ছে, আমার আস্তে আস্তে একটা শেপ দাঁড়াইছে, অ্যান্ড আই এম কামিং ইনটু সামথিং, তাই না? গ্র্যাজুয়ালি তো তাই হয়। তো এই জায়গা থেকে তো ক্লিয়ারলি এটাই বোঝা যাচ্ছে যে চিত্র তৈরি এমন চিত্রকর্ণ যেখানে একটি বিন্দু সম্পূর্ণ ছবিটির জন্য সম্পূর্ণ দরকারি। তার মানে এই যে দুঃখ পাইতেছো, সেই দুঃখটারও দরকার আছে, যদি ভালো কিছু হচ্ছে সেটারও দরকার আছে, তুমি লুপের মধ্যে থাকতেছো সেই লুপটারও দরকার আছে। ইটস নেসেসিটি, আননেসেসারি কিছু হয় না। রামকৃষ্ণর একটা কথা ছিল যে, রামকৃষ্ণ ছাড়াও অনেকেরই এই কথাটা ছিল যে এই জগতে এমন কিছু নাই যেটা আননেসেসারি। ইভেন কি গীতাতেও, ওই গীতা তো না, মহাভারতের বিভিন্ন জায়গায় কৃষ্ণ এই কথাটা বলতেছে যে আমি যখন সৃজন করছি, সৃজনের মধ্যে আননেসেসারি কিছু নাই, সবকিছুরই একটা পারপাস আছে। সবকিছুর, যেমন এটা সবচেয়ে বড় এক্সাম্পল আমরা আহ, মানে মহাভারতের শেষে পাই, যে কৃষ্ণর যে মানে বংশ যারাই ছিলেন মারা গেল কি হবে লাস্টে, কৃষ্ণর ইয়েতে মুষল তৈরি হইলো, মানে যেখানে একটা মানে প্ল্যান্ট থেকে গ্র্যাজুয়ালি ইট বিকেম আ ওয়েপন, অ্যান্ড ওই ওয়েপনের থ্রুতে ওদের ডিস্ট্রাকশন হচ্ছে, ওদের যে ফ্যামিলি ওর ওর যারাই ছিল ওদের লোকালিটির মধ্যে বা ওদের ট্রাইবের ভিতরে। তো কথাটা হচ্ছে আলটিমেটলি আমি ডিস্ট্রাকশন করতেছি, এই মানে এই না যে আমি জিনিসটা ইয়ে করতেছি, শেষ করে দিলাম, বিষয়টা তা না, জিনিসটা শেষ হয়ে যায়নি। জিনিসটা হচ্ছে ওখান থেকে কিছু শিখার ছিল, ওখান থেকে কিছু নেয়ার ছিল, ওখান থেকে একটা ঘটনার পরিপূর্ণতা আসছে। ডিস্ট্রাকশন না, সবাই কিন্তু মারা যায় নাই, বাচ্চা সন্তান এদেরকে কিন্তু আস্তে করে বের করে দেওয়া হয়েছে যে চলে যাক, যারা ছিল তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, কিছু মানুষের ক্ষেত্রে ক্যাজুয়ালিটি হয়েছে, কিছু ক্ষেত্রে হয় না। এখন এইটা মেটাফরিক্যালি লেখা, আমরা এই মেটাফোরটাকে যদি ডিক্রিপ্ট করতে যাই সেক্ষেত্রেও সেম জিনিসই আমরা পাইতেছি আলটিমেটলি।
যে যে ধরনের মাইন্ডসেট, যে মাইন্ডসেটটা আমাকে অনেক কিছুর জন্য প্রিপেয়ার করতেছে, কিছু জায়গায় সেই মাইন্ডসেটটা খারাপ হচ্ছে, কিছু জায়গায় সেটা খারাপ হচ্ছে। আবার কিছু জায়গায় আসলে সেটা ভালো হচ্ছে। আমরা এথিক্সে এই জিনিসটা প্রচুর পাই। এথিক্সের, আমি নিজে যেহেতু এথিক্স পড়াই, আমার ক্ষেত্রে এই ধরনের ডিলেমা প্রচুর আসে, মানে এথিক্যাল ডিলেমা। আই টিচ দিস টু স্টুডেন্টস, প্রত্যেক সেমিস্টারে আই হ্যাড টু টিচ। তো সেম সেম জিনিস আমাদের ডে টু ডে লাইফেও হয়। প্রত্যেকটা জিনিসেরই একটা পারপাস থাকে, কারণ খারাপ কিছু হচ্ছে, দ্যাট মিনস দের ইজ সামথিং টু লার্ন। আমার সাথে খারাপ কিছু হইতেছে, ওখান থেকে আমার শিখার কিছু আছে, ওখান থেকে আমার বের করার কিছু আছে, যাতে নেক্সট টাইম ওটা না হয়। সো আপনি কি করলেন, ইমিডিয়েটলি নিজেকে একটা ডেভেলপমেন্টের ফেজে ঢুকাই দিলেন, একটা প্রসেসে ঢুকাই There is দিলেন। no fail. Either you learn হ্যাঁ, or ফেল you না, win. বললাম ফেজ, ফেজে আচ্ছা। ঢুকাই দিলাম। কারণ আপনি কনস্ট্যান্ট লার্ন করতেছেন, ফেইলের বিষয় না। ফেলিয়ার মিনস দ্যাট ইউ আর নট ডুইং ইট রাইট, সো ডু Right. ইট রাইট। সো ইটস আ ওয়ে অফ লার্নিং। হুম। ফেলিয়ার ইজ নট দ্য এন্ড অফ ইট, তাই না? তো সেম ইভেন ক্ষেত্রেও ফেলটা আসলে ফেল না, মানে ফেল হইতেছে না। ওখানে হইতেছে একটা লিসন, লার্নিং লেসন। হ্যাঁ, এটাই তো বললাম, আইদার ইটস নট ইউ দ্য এন্ড লার্ন, অফ ইট, ইটস হ্যাঁ নট হ্যাঁ, আ ফুল there স্টপ। is no fail, there is no fail, there is either you learn or you win. হ্যাঁ, এবং আমরা সাধনার ক্ষেত্রে এই জিনিসটা প্রচুর দেখি, মানুষ অহংবোধ হয়, নিচে ভূপতিত হয়। যেমন আমরা রাক্ষসদের গল্প শুনি পুরাণে প্রচুর, যে রাবণ ছিল, যেমন এক্সাম্পল যদি রামায়ণের এক্সাম্পলই টানি, বড় বড় আকারে যদি টানি, রাবণকে দেখানো হচ্ছে যে খুব দশানন, মানে 10টা মাথা, মানে ইগোর সেন্সে চিন্তা করেন জিনিসটা, তাইলে কত বড় হয়, অনেক তো ইগো আমি আছে। যে দেখতে পারি সে একটা রাবণের ল্যান্ডের চরম রাজা, এক্স্যাক্টলি, সে একটা ল্যান্ডের রাজা, তার বোনকে কেউ অপমান করছে, সে স্বাভাবিক ওর বউ উঠাই নিয়ে আসছে, সীতাকে হরণ করছে। এখন রাম গেছে, রাম কি, সে তার বেশভূষা দেখা বোঝার তো ওয়ে নাই, সে সে যে একটা সূর্যবংশীয় কেউ বা ইয়ে। সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে মোরালটা এর বিভিন্ন ভাবে এটার ইন্টারপ্রিটেশন দাঁড়ায়, কিন্তু একটা ইন্টারপ্রিটেশন এটাও দাঁড়ায় যে আমার অহংবোধ আছে, এন্ড আমি যখন ভূপতিত হচ্ছি, লাস্ট মোমেন্টে আমি রিয়েলাইজ করতেছি যে না, আমি আসলে অহংবোধের থেকে কাজটা করছি। এন্ড রাবণের ক্ষেত্রেও সেম হয়েছে, রাবণের আত্মীয় স্বজনরা মারা যাইতেছে, ইচ টাইম হি ইজ রিয়েলাইজিং সামথিং, যে না, কিছু হচ্ছে। মানে অলওয়েজ, অলওয়েজ দেয়ার ইজ আ রুম টু লার্ন অ্যান্ড ডেভেলপ। অ্যান্ড প্রত্যেক ঘটনাই আমার সাথে যাই ঘটতেছে, খারাপ হোক ভালো হোক, ইউর অলওয়েজ লার্নিং সামথিং। এই জায়গায় আসলে ইট বিকামস আ লিটল বিট কন্ট্রোভার্সাল কথাটা। কারণ খারাপ হচ্ছে, এটা আবার ভালো কেমনে হইলো? কারণ খারাপটা যদি না হয়, আপনি ভালোর মর্মটা তো বুঝবেন না, সেটারও দরকার আছে। সো প্রত্যেকটা জিনিস ইটস নেসেসারি, যেটাই যেমন হয়। আমি যদি অসুস্থ না হই তাহলে সুস্থতার যে সুস্থতার, নেয়ার এটা এক্স্যাক্টলি, আমি বুঝতে পারবো না, বলতে আসবে না। এক্স্যাক্টলি। হুম। ভাইয়া বলেন, সরি, হ্যাঁ। আমি অনেক না না সময় না নিয়ে না নিলাম। না না, আমিও বেশ শুনতেছিলাম, ভালোই তো লাগতেছে। আহ আমি এখান থেকে যেটা যেটা নিতে চাই আসলে এখান থেকে, একটা যেটা হচ্ছে যে মানে স্রষ্টা ব্যস্ত মানুষকে নিয়ে, এবং তাকে নিয়ে মানে কাজ করে যাচ্ছে। এই যে মানুষকে নিয়ে ব্যস্ত, তার মানে স্রষ্টার প্রেম হচ্ছে মানুষের প্রতি। এবং আমরা গুরুজির কাছ থেকেও শুনেছি বা আমরা এটা জানি যে স্রষ্টা তো এই কসমসে আছে। মানে স্রষ্টাকে আমরা বলি একটা কনসাসনেস, নিরাকার একটা কনসাসনেস, যে গতিময় এবং আনন্দময় আর কি। এবং স্রষ্টারও মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে দেখার আকারে, যেটার বেস্ট ডিজাইন কি হইতে পারে, এটাই হচ্ছে এই পুরো মহাবিশ্বে আহ, মানে এই ডিজাইনটা তৈরি করার চেষ্টা করতে 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 সেটা মানুষ হচ্ছে গিয়ে বেস্ট ডিজাইন, যেটা বলে আর কি। তো মানুষ আপনার শরীরের দিক থেকে তৈরি হয়ে গেছে, এরপর আমরা নানান সময় বিবর্তন বা এটা এটা বলছি। তো আল্লাহ তার স্বরূপ খুঁজতেছেন মানুষের মধ্যে, সেই সেই মানুষের জায়গাটারও কথাই আসছে। এবং সেখানেও মানে সেই সেই মানুষটাকেই নির্মাণ করাটাই শিল্পকর্ম, যেটার কাজ কখনো সম্পূর্ণ হয় না, আহ কিন্তু ক্রমেই কেবল নিখুঁত হয়ে উঠতে থাকে, এটা বোঝা যায়। এই সম্পূর্ণ হয় নাটা আরেক অর্থে বলা হয়েছে যদিও, মানে নিশ্চয়ই সেই স্বরূপ মানুষের মধ্যে পাওয়া যায়। আর এইখানটাতে সম্পূর্ণ হয় নাটাকে যদি আমি এভাবে দেখি, যে আমরা অনেক সময় বলি যে আচ্ছা এটাই যদি হবে, আল্লাহ যদি তো দয়ালু হবে, আমাদের তো কষ্ট দেয় কেন? বা আমি দেখছি এরকম খুবই জনপ্রিয় বাংলাদেশের একজন
বাম ঘরানার বুদ্ধিজীবী আছেন, যিনি বলেন যে আমি আসলে ধর্ম বিশ্বাস করি না, কারণ আল্লাহ যদি দয়ালু হয় তাহলে মানুষ যে এত কষ্ট পায়, ওনার কথাটা একদম মন থেকে আসছে, মানুষের কষ্ট তো উনি ফিল করছেন, হুম হুম দেশের মানুষের কষ্ট তিনি ফিল করে বলছেন যে তাহলে এত কষ্ট তার দেখতে পারার কথা না। হুম ঠিক আছে। তো এটা যারা আমরা আধ্যাত্মিক জায়গায় আছে, আমরা ওই যে এই যে কেন কেন, ঠিক আছে, আমাদের তো মাঝে মাঝে আক্ষেপটা আসে যে কেন, মানে আমি যদি বুঝতে নিই তাহলে আমাদের সবাইকে আর একটু সহজ করে দিলে কি হইতো ইত্যাদি। তো কি হতো উত্তরে গুরুজি একটা খুব সহজ কথায় বলেন যে তাহলে তো সৃষ্টি জগৎটা থেমে যেত। মানে সবই যদি হচ্ছে সবাই যদি নিরাকারে চলে যায়, তখন আর এখানে সৃষ্টি কি, এখানে তো কোনো সৃষ্টির কোনো কাজ নাই। সৃষ্টির লীলাটাই তো এখানে। এখন আমরা আমরা যাদের ওই দুঃখটা আছে তাদের এই অ্যান্সারটাও ভালো লাগে না, যার দরকার নেই সৃষ্টি নাই। কিন্তু মানে এই যে মানুষ, এই যে মানুষের যে ওই সুন্দর রূপটা হয়ে ওঠার যে বিষয়টা, এটা যে কতটা নৈসর্গিক এবং কতটা সুন্দর, মানে সেটা তো আসলে আমাদের, আমরা একটু কম বুঝতে পারি, আবার বুঝতে পারলে আবার অনেক। তো সেটার একটা বিষয় আছে। আরেকটা যেটা বলছে যে একটা বিন্দুও যে খুবই গুরুত্বপূর্ণ, এটা যেটা হচ্ছে যে যে বাটারফ্লাই ইফেক্ট যেটাকে বলে, যে আজকে যদি মহাবিশ্বে কিছু একটা ঘটছে বা সবকিছু যেখানে যা যেইভাবে আছে সেভাবে আছে দেখেই ফিজিক্যালি আমি এইভাবে আছি, আমার হুম শারীরিক ধারণ কিছু একটা ক্ষমতা এরকম। চেঞ্জ হইতো। হ্যাঁ, আমি সৌরজগতে আছি, পৃথিবীতে আছি, পৃথিবীর প্রেক্ষিতে অন্য অন্য সমস্ত প্রাণী অণুজীব সবকিছু মিলে। এবং এখানে আরেকটা যেটা আমি যদি বলি যে ধরো আম, যে আমরা যেটা মানুষ, মানে আমরা এখনো যে অণু পরমাণু এগুলো ভাগ করতে করতে গিয়ে স্ট্রিং থিওরি সবকিছুর ভিতরে গিয়ে আমরা লাস্টে যেটা পাই সেটা তো হচ্ছে এনার্জি, কমন সবকিছুতে যেটা আছে, সবকিছুতে। হুম তাহলে এই হুম যে একটা ছবির একটা বিন্দু, এটা কেমনে অদরকারি হয়? এবং শক্তির তো এক্স্যাক্টলি। ধ্বংস বা বিনাশ নাই। তো এই জায়গাটা বুঝলেই তো ওই পরম প্রেমটা বোঝা যায়, হ্যাঁ। আল্লাহকে বোঝা যায়, নিজের জায়গাটা বোঝা যায়, আমি যে আসি, ছিলাম, থাকবো, তাহলে আমার আর সেরেক ছাড়তে ভয় কোথায়? হুম কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার, কিন্তু কিন্তু মানে ইভেন সাইন্টিফিক্যালিও একভাবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। হচ্ছে কিন্তু এটাকে, এইটাই যে হচ্ছে এইখানেই হচ্ছে লীলাটা, এটা এটা এবার হচ্ছে মানে এইটাই আর কি, আমার কাছে তো এরকমই লাগে চিন্তা হুম করলে। তোমরা একটু বলো কেউ। কারণ আমি চিন্তার জগতে চলে গেছিলাম, চিন্তা করতেছি। সময় সময় হইতেছে আল্লাহ, এটা আমাদের একটা হাদিস। সময় আল্লাহ, তাহলে আল্লাহই সময়। না, কোরআনই বলা আছে যে আল্লাহ হ্যাঁ, বলছেন যে আমিই সময়। আমি সময়। হুম। এবং এই 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 আজকের টপিকের মধ্যে এক জায়গায় কোথাও আছে যে তোমার এই নির্মাণ প্রক্রিয়া তুমি যদি লেগে থাকো, মানে এটার একটা ব্যাপার আছে, কারণ মহাবিশ্বে হচ্ছে সময়হীন, মানে আমরা যে মেপে সময় করি রিলেটিভ টাইম, ওইটা আসলে রিলেটিভ টাইম এক্সিস্ট তো করে না। আল্লাহ নয়, বা ওইটাই ওইটাই আসলে সেরেকি টাইম, বিকজ হুম ওইটা রিলেট করে আছে। হুম আমি কিছু না কিছুর হ্যাঁ, সাথে এটা সম্পর্কিত করে ওই সময়টাকে দেখছি। এই এই বিষয়টা উপলব্ধি হয় যখন অনেক আমরা যারা সাধনা ধ্যানে বসে, যারা সাধকরা, অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে আমি মনে হচ্ছে আমি 10 মিনিট ধরে ধ্যান করতেছি, অথচ রিয়েল টাইম আমাদের বস্তু জগতের টাইম অনুযায়ী দেখা যাচ্ছে 2-3 ঘন্টার সময় চলে গেছে। বাট সে যখন বসতেছে তার কাছে মনে হচ্ছে আমি 10 মিনিট বসছি। এটা তুমি একটা তো ভয়ানক একটা কথা বলছো, এবং হুম ভীষণ প্র্যাকটিক্যাল একটা কথা। প্র্যাকটিক্যাল। এবং এইটা শুনলে, জানো, আমি দেখছি আমার মধ্যেও হয়েছে, ফার্স্টে একটা চ্যালেঞ্জ চলে আসে, এ কি ভার হচ্ছে, মানে এটা কেন, এটা আমাদের এমন বাজে ইগো হয়েছে, বুঝছো? এটা আমার ক্ষেত্রে হয়েছে একবার, না একবার না, না এটা দুই। আমি তোমার কথা বুঝতে পারছি শাম, এবং এটা কিন্তু খুবই স্পেশাল অ্যান্ড পার্সোনাল একটা ফিলিংস, মানে হুম এরকম এরকম তো। একদম। হ্যাঁ, এবং চিন্তা করো যে তুমিও তো একটা বেশ লম্বা সময় বসছো, যেটা তোমার ধরে যে বাবা জাহাঙ্গীর তরিকার একদম আছে যে ওরা কাউকে মানে আমার পেলেই ফার্স্টেই হচ্ছে 40 দিনের ধ্যানের জন্য সেট আপটা করে, হ্যাঁ যে ওই ফিলিংসটা পেয়ে নাও, দেন। হ্যাঁ দেন পরেরটা। হ্যাঁ, তো আমরা তো কিছু কিছু করছি, কিছু কিছুতে কারোর কারোর হয়েছে। আর আমরা, আমাদের গুরুজি তো আমাদেরকে ওই যে যেটা আমরা পড়লাম যে হ্যাঁ মানে ওই গুরুজি ওই গুরুর সঙ্গে সাথে যায় যে উনি কিন্তু আমাদের ফোর্স করে না, ইয়া করে না। সেদিন অঙ্কন বলতেছিল যে আমার মনে হয় যে গুরুজি আমাকে কিছু বাইন্ডিংস দিক,
যে আমার কিছু বাইন্ডিংস দেওয়া দরকার, আমি বেশি খারাপ, আমাকে যদি হ্যাঁ, বলে এটা এটা করার অঙ্কন, তাইলে বোধহয় আমার জন্য ভালো হয়। কিন্তু কিন্তু গুরুজি বলছেন মজার যে জিনিস হচ্ছে বাইন্ডিংস দিলে আরো করবে না। মানে এটা গুরু, সবার ক্ষেত্রে, নট না নট ঠিক হিম। আছে, ঠিক আছে। আরেকটা বিষয় আছে, ইন না আমি কেস একটু ধরো, একটু শেষ করে নেই। যে গুরুজি হুম। রাইট? ওইটা প্রসঙ্গে বলতেন যে করার চাইতে হয়ে হওয়াটা হচ্ছে গিয়ে জরুরি। হ্যাঁ, মানে আমি তোমাকে হয়ে বললাম তুমি যাওয়াটা, এটা করলা, কিন্তু তুমি আমার সাথে থাকতে 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 এক সময় তুমি হয়ে উঠতেছো। হয়ে গেল। ওকে, শান্ত। হ্যাঁ, এটা আর কি বললাম যে বাইন্ডিংস দিল, বাট ইন কেস যদি কোনো কারণে এটা আমি করতে পারলাম সক্ষম না না, হই, আমার মধ্যে তখন গিলটি ফিল হবে, সো ইট ইজ আরো ব্যাড। ব্যাড। প্লাস ধরো তোমাকে তাইলে তখন ওনাকে হচ্ছে কি বলে এটাকে ম্যানার শিখাইতে হবে বা করাইতে হবে হ্যাঁ, জিনিসটা, উনি ওই হ্যাঁ, ওইরকম। এটা তাইলে আরো ওনাকে ডেঞ্জার। ওনাকে খুব সহজে ফেইলারও বলা যাবে। তুমি যদি সফল হ্যাঁ, না হও, হ্যাঁ, তাহলে ওনাকে খুব সহজে একজন ফেইলার বলে বলা অনেক যাবে। এখানে চলে আসবে, অনেক টপিক চলে আসবে। হ্যাঁ, ঠিক। আমি তো মানে সেই গিল্ট তো চলে, কত কিছুই তো বলেছে নর্মালি করতে, সেগুলোই তো করি না। হ্যাঁ, সিম্পল এমনিতেই সিম্পল আছে। কাজই তো করি না। লাস্ট মিটিং এ আমি জয়েন করি না জাস্ট বিকজ অফ আমি যে বইটা আমার পড়া হয়নি, সময় পাইনি। হ্যাঁ, বুঝলাম কথায়। বাট এই যে মিটিং এ যেমন আমাদের যে হারিস আঙ্কেল আর চামিলি আন্টি ওনারা হ্যাঁ, কন্টিনিউ মানে আমাদের পার্ট গুলা পড়তেছে, ওনারা দুজনই করতেছে। এখন আমরা কেউ পড়ে যাইতেছি না, যখন পড়ে যাইতেছি না ওনারা যা বলতেছে হয়তো আমরা ক্যাচ করতে পারতেছি না, বা হুম, ওরকম ভালো প্রশ্ন আসতেছে না। উনি যখন আসে প্রশ্ন মানে জিজ্ঞেস করে যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবাই হুম, সাইলেন্ট, কারো কোনো প্রশ্ন নাই, সাইলেন্ট। কেন নাই? আর তাহলে পড়ো নাই, ওকে পড়ো নাই, তারা নোট করলে পড়া ওকে। নাই, তারপর হ্যাঁ, ওরা এক্স্যাক্টলি। বললো যে যারা এখানে পড়ে আসে না তারা তো স্টুডেন্ট না। আরে কি লেভেলের ধাক্কাটা খাইলাম bro, ভাই। হ্যাঁ, এটা তো তো অঙ্ক। নেক্সট নেক্সট মিটিং এ আমার ওই যে মানে ব্যস্ততার কারণে হয়তো পড়া হয় নাই, তা আমি আর মানে যাই, মানে যাওয়ার জন্য সাহসই পাই নাই। সাহস পান নাই, স্বাভাবিক। অঙ্কন মাঝে মধ্যে কি মানে ড্রামাটিক ভাবে বলে যে মানে স্যার আছে, তারপরেও আমি কিছু করতে পারছি না, মানে হ্যাঁ, সবকিছু নিয়ে তিনি বসে আছে, কিন্তু আমরা নিতে 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 নিতেছি না। পারতেছি না, নিতে পারতেছি না আসলে। নিতেছি না বলা ভুল, হুম। আমরা নেয়ার মানে ক্যাপাসিটিটা গ্রো করতে পারতেছি না, এবং ইচ্ছাটাও অ্যাট দ্য সেম টাইম। ইন্টেন্সিটির বিষয়টা আসতেছে না, কারণ হ্যাঁ আপনি মানে, যখন মানে ইন্টেন্সলি চাইবেন তখন জিনিসটা হুম, হওয়া পসিবল, ইজি। হ্যাঁ যখন মানে, ইন্টেন্সলি চাইবেন না তখন মানে ইটস নট মানে ইজি। স্টিল উনি সাক্ষাতে আছেন। হ্যাঁ, হ্যাঁ, তো কি যে হ্যাঁ, সাক্ষাতে থাকা অবস্থায় ভাই, মানে ইয়ে করতে পারতেছি না। সেটাই। কোথাও আপনি আমাদের সংসারেরও কি কি দেখো মায়াতে জড়িয়ে আছি, যে আমাদের হ্যাঁ, এটা তা তো আছে। মেইন সাবজেক্ট হয়ে উঠতে পারতেছে না। এই না, তা তো বিষয়টার আছে। জন্য আমরা কিন্তু, আমি বিশেষ করে এই জন্য এটা দায়ী দিই কার উপরে জানো? সমাজের সিস্টেমটা এরকম, আমি আমার দোষ না। আরে এখানেও আমাদের জিনিসটা আসে। এইটা হলো নিনজা টেকনিক। আচ্ছা, তো আমি তো বললাম এ তো আসবেই। আমার ক্লাস আছে, কলেজে যেতে হয়, আমার কাজ আছে, জবে যেতে হয়, আচ্ছা তো হ্যাঁ, সময় নেই একটু, এইসবের জন্য করতে পারতেছি না, এই আসলে ব্যস্ত। একদিন সময় আর পাইলে আমি ফাটাই দেখছি, দেবো। আমি ও, দেখছি যখন নর্মাল, আমি অ্যাকচুয়ালি রিয়েলি চাই সময় আমি বের করে নিতে পারি। ইজি। সময় 24 ঘন্টা, কিন্তু সবার জন্য 24 ঘন্টা শুধু আমার জন্য না, আর একজনের বেশি না, সবার জন্য 24 ঘন্টা। হ্যাঁ, তার মানে হ্যাঁ, তখন দেখলাম আচ্ছা আমি সমাজের সিস্টেমে না, দোষটা তো আমার, আমি তো সময় বের করতেছি হ্যাঁ, না। তো মানে সবচেয়ে ওইটাই আর কি, মানে মুড আসে না। কুল হারা কলঙ্কিনী হওয়ার তো হ্যাঁ। ইয়া নাই এখন। ওই ক্যাপাসিটিটা আসা লাগবে, আমাদের আসে না ওটা ইমিডিয়েটলি, এটাই সমস্যা। কেন? চলে আসবে। এই কোয়েশ্চেনটা যেহেতু আসছে কেন, ইট উইল কাম ইভেনচুয়ালি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমার ক্ষেত্রেই কেন আসে না কেন? চলে আসবে। ইটস নট জাস্ট ইউ, ইটস সেম ফর এভরি ওয়ান অফ আস, ওকে দ্যাটস হাউ ইট ইজ। তাহলে আমরা ঠিক। না, যখন মনে করেন ক্লাসে যখন একটা ছাত্র ফেল করে, সে হুম, কিন্তু খুঁজে আর কেউ ফেল করছে কিনা, তখন হ্যাঁ, কিন্তু ভালো লাগবে কয়েকটা হ্যাঁ, হ্যাঁ, গুলো। একা ফেল মারি নাই তো, একা আরো ফেল করে দলবল আছে। ট্রু, এটা হয়, এটা খুব হয়। আমরা তো আজকে 5টা রোজ পড়লাম এবং বেশ মজার একটা কানেকশনও ফিল করা গেল এটাতে। জানি হ্যাঁ, না অনেকদিন পর কথা বলছি বলে এরকম হয়েছে কিনা, আগের 10টার কথা আমার তো মনেও নাই। যে দুঃখ, আমরা দুঃখ না অনেক থাকলে দিন যে পর ভালোবাসাটা আসে করতেছি না। অ্যাকচুয়ালি, কারণ আছে মানে এর মধ্যে, আমাদের লাইফে অনেক অনেক চেঞ্জেস আসছে,
হ্যাঁ, দ্যাটস তো আমরা ওয়াই বেশ কিছু দুঃখের ভিতর দিয়েও হয়তো গেছি, কিছু গেছি। স্বস্তি হ্যাঁ, দুঃখ সবকিছুর বা মধ্যে দিয়ে হয়তো এখনো গেছি। যাচ্ছি কে জানে। হ্যাঁ, এটা তো চলমান জাহান্নামের নিবাস। হ্যাঁ, বাসন মাজারও দুঃখ আছে। সি গাইস, জাতির জন্য বলতেছি, একটা কিন্তু হুম। হিন্টস দিয়ে দিল। না। যারা বোঝে তারা কংগ্রাচুলেশন জানিয়ে দিতে পারে। No. আচ্ছা, হবেক্ষণ সেটা। হ্যাঁ, এটা সাউন্ড দেশে আসলে আরো ভালো করে হবে। হ্যাঁ, তুমি আসো দেশে। বাসন যখন মাজেন তখন আপনি সালাদটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, বাসন মাজতেছি না, সিস্টেমটা তো প্রবলেম জানেন। হইলো ওইটা করতে গেলে দেখা যায় আমি একটা বাসনই মাজতেছি। ওইটা ওইটা অনেক সময় চলে যায়। সো হ্যাঁ, লাইক পরিষ্কার করার বিষয়টা তখন ইন্টেন্সলি আইসা করে। সো ওইটা ভিন্ন বিষয় হয়ে যায়। ইভেন ওটা মাঝে মধ্যে ভলিউমটা আমি কমাই নিয়ে দিলে হয়, মানে একটু হ্যাঁ, কমাই নিতে। ওকে, হ্যাঁ, থ্যাঙ্কস। ইন্টেন্সিটি কমাইতে হবে সেই ক্ষেত্রে। উম, মাঝে মধ্যে এটা আমি কিছু কিছু না থটস এর ক্ষেত্রে চেষ্টা করে দেখছিলাম, যে এই যে সংসারে থাকার যে ইয়ার জায়গা থেকে, যে যেমন ধর আমি অফিসে যাচ্ছি সিএনজি তে করে, ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে আহ দেখছি, আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি, তখন কিন্তু হুম। অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, এবং মানে কি মানে মোমেন্টে থাকলে কি হয়, ডিটেইল দেখা যায় প্রচুর, ডিটেইল, হ্যাঁ, দেখা খুব যায়, চোখে পড়ে। প্রচুর ডিটেল দেখা যায়। তো সেটা করা যায়। আরেকটা যেটা করা যায়, যে আমি প্ল্যানিং করি অফিসে গিয়ে আমি ফার্স্টে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব, এইটার একটা প্ল্যানিং চলে, হুম। যেটা কখনো কখনো স্ট্রেসফুল, আবার কখনো কখনো হচ্ছে নর্মালি আমাদের মাল্টিটাস্কিং বা এইসব কিছুর জায়গা থেকে এটা চলে আসতে থাকে। তো আমি মানে ইচ্ছাকৃতই হচ্ছে ধরো ওই মোমেন্টে থাকার বিষয়টা প্র্যাকটিস করতে গিয়ে আমি দেখলাম যে আমি কাজে স্লো হয়ে যাচ্ছি, বুঝতে পারছো? স্বাভাবিক। কাজে স্লো হয়ে যাচ্ছি, এবং তখন আমার যেটা হচ্ছে যে আমি 2-3 দিন যে পরিমাণ আউটপুট দিছি, কারণ কি, যে অফিসে যে হুম। কি করব, তখন এটা তো আমি অফিসে যাওয়ার পরে চিন্তা করছি। হ্যাঁ, হ্যাঁ, আর আগে হইলে আগে যেহেতু করে রাখছি, আমি হ্যাঁ, গিয়েই একটা প্রি কিছুর প্ল্যান্ড। মধ্যে হ্যাঁ, ইয়ে করতে পারতাম। হ্যাঁ। সো তো আমি দেখছি যে এটাতে কাজ আসলেও কি স্লো হইতো কিনা জানি না, কিন্তু আমি বেড়া খাওয়া শুরু করছি। ঠিক আছে, যা হ্যাঁ, ইটস আ কর্পোরেট সিস্টেম, হ্যাঁ, মানে এখানে আমাকে যদি এখন বস এসে বলে যে কি করবা, আমার কিছুক্ষণ সময় লাগবে এটা অ্যান্সার দিতে। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে যদি আমি সারাক্ষণ এটা নিয়ে ঘুরতাম মাথার মধ্যে, তাহলে আমি কিছু অ্যান্সার তাকে দিতে পারতাম ইজিলি না। অ্যান্সার দেওয়া যেত সেই ক্ষেত্রে। তো কঠিন আছে ভাই সংসারে থেকেও শান্তি। সংসার থেকে কাজ করা সবচেয়ে কঠিন। এত ছোট ছোট জায়গাতে ডিস্টার্ব করে, বিশেষ করে একদম থটস এর জায়গায়। বেসিক বেসিক জায়গাগুলা ইউ নিড টু বি ভেরি ভালোই অ্যাওয়্যার। করো। এবং এবং এটা কিন্তু হবে, পারফরমেন্স কিন্তু স্লো ডাউন হবে, কারণ এই এই পারফরমেন্স মানে যেটা আমাদের কাছ থেকে দুনিয়া এক্সপেক্ট করে, এটা আনন্যাচারাল। হ্যাঁ, কারণ কারণ ইউ ইউ হ্যাভ বিন সিন অ্যাজ আ ক্লগ ইন দ্য মেশিন, সো ইয়া, কিছু করার নেই। আমরা সবাই কম বেশি, দুঃখ ওয়েদার উই দুঃখ লাইক ইট অর নট, উই আর অল কর্পোরেট স্লিভস। সেটা যেই হোক কেন কেন, মানে ইভেন ইফ ইউ আর আ টিচার ইউর স্টিল ডুইং ইট। কোনো একটা আজকের কনক্লুশন দাও, আমরা শেষ করি। কারণ কিছু বলবে। ওয়েলকাম টু দুঃখ। যখন দুঃখ আসবে হ্যাঁ, তখন দুঃখটা বোধ হওয়ার একটা প্রসেস শুরু হবে। সো উইচ ইজ ওয়েলকাম এভরিওয়ান, যে দুঃখটা আসুক, সবার পিছনে আগুন লাগুক। তখনই হয়তো আমরা একটা পথ খুঁজবো যে এই দুঃখটা কেন আসতেছে, কোথা থেকে হ্যাঁ, আসতেছে। এক্স্যাক্টলি। এন্ড এই যে যে একটা ভালোবাসা, এই কোয়েশ্চেন জন্যই থাকা ভালোবাসা উচিত। দেখাইলাম, যে দুঃখ আসলেই তারপরে ভালোবাসা। হ্যাঁ, ইউ এই নিড যে দিস। হ্যাঁ, ইউ নিড দিস। আহ, এন্ড তো ডেফিনেটলি লাইগা থাকা এন্ড হ্যাঁ, দেখতে থাকা। লেগে থাকা, তার সাথে যে গুরুর কাছে যাওয়া, গুরুর খোঁজের প্রসঙ্গটা, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে এন্ড স্রষ্টা, অলওয়েজ স্রষ্টা যে আস্কিং তোমার নিয়ে কোয়েশ্চেন্স। বিজি। হ্যাঁ, and question the question খুব বড় একটা possibility. If you're asking yourself a lot of questions, there is a big possibility that you will get to somewhere. যে কেন হচ্ছে, হুম, why am I, or and they are why me? এই কেন? কোয়েশ্চেনটা জরুরি। This is a very good question. এখন Because এই this will take you to places. এখন এআই আছে, এখন অনেক পিডিএফ ওয়েবসাইট আছে যেখানে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, বাট হুম। লিস্ট ফেসবুক বলে বা আমরা সামাজিক মাধ্যমে লেখা পাওয়া যায়। সো অ্যাট লিস্ট আস্ক কোশ্চেন ইয়োরসেলফ। সো Yeah, always, always. সাম রিসার্চ ইয়া, এন্ড ইউল এখন গেট। আমার মনে হয় যে মানে মানে যে কোনো মাপেরই হোক, গুরুর কাছে যাওয়াটা হয়তো এখন একটু হ্যাঁ, ইজিয়ারও। হ্যাঁ, হ্যাঁ,
এখন অ্যাক্সেসিবল। হুম। আই মিন ইউ হ্যাভ সো মাচ কন্টেন্ট ইন ইউটিউব, মানে হ্যাঁ, গুরুর কাছে না সোশ্যাল গেলেও মিডিয়া আর লিস্ট কি। এক্সপোজারের জন্য দিস ইজ আ গুড না, থিং। বাট সাক্ষাৎ গুরু তো মাস্ট, কিন্তু হ্যাঁ, আমি সাক্ষাৎ গুরু তাও বলছি মাস্ট। যে অ্যাটলিস্ট নলেজ, হ্যাঁ, নলেজ শুরু গুলো হোক, অ্যাভেলেবেল আছে। শুরু হোক কোথাও না কোথাও, দ্যাটস সামথিং নেসেসারি, দ্যাট ইউ হুম। নিড টু স্টার্ট অন ওয়ার্কিং ইয়োরসেলফ। গুরুর খোঁজার আগে আবার কেউ গুরু হয়ে যায় না, লাইক না। আমি হ্যাঁ, বুঝি বুঝতে হ্যাঁ, আমার কাছে আসো। গাছতলায়। আর পুস্তকে এখন গুরু, পুস্তকে গুরু হয়ে যাবে। পুস্তকে গুরু হইলে বিপদ আছে। ভালো বিপদ। ভালো বিপদ, সিরিয়াসলি ভালো তাই বিপদ। পথে সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যারা প্রেমিক হইতে পারছে, যারা ভালোবাসার অনুসন্ধান করতে পারছে, হুম, অ্যাটলিস্ট এই পথে থেকে আছে, হুম, তারা হচ্ছে সবচেয়ে বড় সাকসেসফুল পারসন। হুম, আমাদের অপিনিয়ন, আমরা যতটুকু জানি বুঝি দেখি। হুম। তো আমরাও চেষ্টা করি যেন আমরা যেন মানে প্রেমিক হইতে পারি, আমাদের হৃদয়ে সেই জায়গাটা তৈরি করতে পারি, এবং এন্ড সেই হৃদয় ভালোবাসা আমাদের। চাওয়ার বদলে যাতে আমরা ভালোবাসা দিতে পারি, বাউন্ডলেস। এবং এবং দুঃখ অনিবার্য, হ্যাঁ, এটাকে হ্যাঁ, এটাকে একসেপ্ট করতে হবে, এন্ড accept- ইউ হ্যাভ টু হ্যাঁ, ইভলভ থ্রু ইট। হ্যাঁ, হ্যাঁ। আমাদের প্রত্যেকের হৃদয়টা হইতেছে এক একটা মিররের মতো। সো ওই মিররে যদি আমরা আমাদের গুরুকে বসাইতে পারি, তাহলে গুরুকে দেখা মানে নিজেকে তখন দেখা হয়ে যাবে। হ্যাঁ, আলটিমেটলি নিজেকেই দেখা। সেই হুম। জায়গাটা যেন আমরা তৈরি করতে পারি, এটাই। হুম, ওইটাই আমার কাছে মনে হচ্ছে যে দুঃখের মধ্যে অ্যান্সার, মানে একটা কোয়েশ্চেন থেকে দুঃখ, দুঃখের তে আর একটা কোয়েশ্চেন করলে অ্যান্সার আসছে, ভালোবাসার হুম, অ্যান্সার আসছে। হুম, হুম। ভালোবাসার সার্চে থাকতে থাকতে না, আরো টার্মোয়েল আরো আসতেছে। হ্যাঁ, আরো আনফোল্ড হচ্ছে। হুম, তো ভালোবাসার সার্চ আসার পরে হইতেছে আস্তে আস্তে গুরু প্রসঙ্গ, যে হ্যাঁ, হ্যাঁ। কে জানে যে গ্রাজুয়ালি, হ্যাঁ। হুম। অলরেডি পথে কে হাঁটছে। আমি হুম। এমন একজনকে দেখতেছি যে সে জানে, সো সো দ্যাট সে আমাকে পথটা দেখাইতে পারবে। এরকম একজন, আমরা তখন অনুসন্ধান আসে, অনুসন্ধানের পরে হইতেছে মাস্টার, ঠিক আছে। right. তারপর আসলো কোনটা? তারপর ইটার্নাল যে প্রসঙ্গটা আর ইন্টারনাল কি। হুম। সময়টা আসলো। তো এটা ভাবতে ভালো লাগতেছে যে স্রষ্টা আমার নিয়ে বিজি। হ্যাঁ, না, আমার তো সাধ্য নাই, মানে আমার তো স্রষ্টার কাছে যাওয়ার সাধ্য নাই। স্রষ্টা যদি আমার কাছে না আসে, আমার কি সাধ্য আছে তার কাছে যাওয়ার? বাট আমার কাছে যেন আসে, সেটার জন্য যে ব্যবস্থা, সেই যে কাজ করা, সেটা সেটা আমি করতে পারি। ও, একটা লাস্ট কথা বলে শেষ করা যায়। এটা এটা হ্যাঁ, এইটা বলাতে একদম ওই লাইনটা মনে পড়লো, যে ওশো বলতেছিল যে মানে গড তোমার কাছে আসার জন্য মানে উতলায় আছে, হুম। কিন্তু তুমি কি তোমার বাড়িতে আসো? এটা আমি কে অবশ্য নিয়েছি। তো রিয়ালিটি চেক তোমার মন অলওয়েজ। তো এদিক ওদিক এদিক ওদিক, তুমি একটু মনে স্থির হও, দেখো যে ঈশ্বর এসে গেছে। এক্স্যাক্টলি। তো কারণ আমার তো আগে নিজের বাড়িতে থাকতে হবে, আমি তো নিজের বাড়িতেই থাকি না, আমি তো অন্য জায়গায় থাকি। তো ওই ওই ঈশ্বর আশাটাও আসলে ওই যে যেটা কথা আসছিল, যে লাইফকে লাইফের মতো বইতে দেওয়ার প্রসঙ্গটা। তো এক্স্যাক্টলি। সুন্দর, আজকের রুলস গুলা বেশ ইয়ে ছিল, পড়ছিলাম তোমাদের সাথে কথা বলার পর জিনিসটাকে আর মানে ইন্টেলেকচুয়াল চেয়ে অনেক বেশি হার্টে চলে আসতেছে আস্তে আস্তে কথা বলার ফলে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ। শুভরাত্রি এবং জয় গুরু। শুভরাত্রি।